আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের লেকচার 8-এ। আমরা দেখতে দেখতে 8 নাম্বার লেকচার এসে পৌঁছে গেছি। প্রথমে তোমরা একটু আমাকে এনশিওর করে নিবা যে আমাদের একদম প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন একটু কাইন্ডলি জানাবেন, এবং আপনাদের একদম প্রপারলি দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু আমাদের জানিয়ে নেবেন। তারপরে আমরা আমাদের যে পড়াশোনা, যে আমাদের লেকচার 8, সেই লেকচারে প্রবেশ করবো ইনশাল্লাহ। আহ অল ক্লিয়ার, ওকে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। ওকে, ঠিক আছে ভাইয়া, সবকিছু ক্লিয়ার। ওকে, আদাব ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের যদি দেখি এই যে লেকচার 8, যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। এরপরে এই সংবিধান, দ্বিতীয়ত সাংবিধানিক যে পদগুলো আছে, সাংবিধানিক পদ, সাংবিধানিক প্রতিষ্ঠান, তারপরে বাংলাদেশের 3টা অর্গান, এই সব কিছু আলোচনা করব। যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখি, যে এই সংবিধান থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বড় সংখ্যক নাম্বার চলে আসে। আমি একদিন বেসিকে এটা নিয়ে আলোচনাও করেছিলাম। আজকে যারা একবার বেসিক ক্লাস করেছেন, দ্বিতীয়বার এই সংবিধানটা আবার করতেছেন, তাদের জন্য এই ক্লাসটা হবে অনেক বেশি ইফেক্টিভ। কারণ তারা একবার পড়েছেন এই বিষয়টা, কাব্য ভাইয়ের কাছেই পড়েছেন। আবার এই কাব্য ভাই আপনাদেরকে আবারও পড়াচ্ছে। সো লেকচার 8 সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমরা মাত্র যুক্ত হয়েছি 32 জন। সবাই আমরা খাতা কলম নিয়ে রেডি কিনা, দেখতে দেখতে আমাদের লেকচার একদম শেষের দিকে। আর কিছুদিন পরে ভাইয়ার সাথে আর আপনাদের দেখা হবে না। তো আপনারা ভর্তি পরীক্ষায় বসে যাবেন, আপনারা জানেন। আহ খাতা কলম দুইটা নিয়েই আমরা বসে পড়েছি কিনা একটু আমাকে জানাবেন। আর কিছুদিন পরে আপনাদের বিউপির ভর্তি পরীক্ষা। ইয়েস স্যার। কে বলেছেন? রাগিনী বলেছেন রেডি। ওকে, তারপরে তামান্না, ইয়েস স্যার, ওকে। ঐশ্বর্য বলেছেন হ্যাঁ ভাইয়া, খাতা কলম নিয়ে বসেছেন। ওকে, জি ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমরা সবাই প্রস্তুত আমাদের আজকের লেকচারটা নোট এবং শোনার জন্য। এবং আমি যদি একটু প্রশ্ন করি, আপনারা আমাকে একটু রেসপন্স করবেন, ঠিক আছে ভাইয়া আপুরা? ওকে। তো আমরা প্রথমে একটু খাতার উপরে লিখে নেই লেকচার 8। প্রথমে আমরা শিখব সংবিধান, যেখান থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় 1 থেকে 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবেন, রাজশাহীতে 1 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবেন, চট্টগ্রামে 1 মার্কের কোশ্চেন কমন পেয়ে যাবেন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে 1 থেকে 2 মার্কের প্রশ্ন চলে আসবে। কথা বুঝতেছেন আমার? তো আমরা দেখতেছি সবগুলো এবং গুচ্ছ। আচ্ছা, আপনারা যদি বলেন ভাইয়া গুচ্ছতে আসবে না, হ্যাঁ গুচ্ছতেও আসবে। কারণ আপনাদের পৌরনীতি নামে একটা সাবজেক্ট আছে, এই পৌরনীতির মধ্যে আপনাদের এই সংবিধানটা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া টুকটুকি, কি খবর টুকটুকি? কেমন আছিস ভাইয়া তোরা? তো এই বিষয়টা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কাব্য ভাইয়া টেকনিক গুলো ফলো করেন, তাহলে আপনি কিন্তু অন্য 10 জনের থেকে এই যে এই মার্কগুলো আগায় থাকবেন। কথা ক্লিয়ার? ওকে, চলেন আমরা সংবিধান নিয়ে আলোচনা শুরু করি। আমাদের মধ্যে আমরা কতজন যুক্ত হয়েছি? 40 জনের মতো যুক্ত হয়ে গেছি অলরেডি। 40 জনের মতো যুক্ত হয়ে গেছে, আমাদের 5 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে। তো আমরা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা একটু উপরে লিখে নাও ভাইয়া, আজকে পড়তেছি সংবিধান। কি পড়তেছি ভাইয়া? সংবিধানটা পড়তেছি। কালার দেখা যায়? ওকে। আমরা যদি দেখি এই যে সংবিধান, এই সংবিধানটাকে, এই সংবিধান হচ্ছে, দেখেন, এই সংবিধানটা কি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কেমন আইন ভাইয়া এটা? সর্বোচ্চ আইন, বা বলা হয় দলিল। আবার এটাকে বলা হয় ভাইয়া দর্পণ। রাষ্ট্রের দর্পণ, আয়না স্বরূপ কাজ করে এই সংবিধান। পরীক্ষায় প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় একবার এসেছিল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটা? উত্তর কি হবে ভাইয়া? সংবিধান। এটা ডিউট প্রশ্ন। আর একবার প্রশ্ন এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। আচ্ছা, প্রশ্ন এসেছিল সংবিধান কি? এইটা আসছিল ডিইউতে, এইটা ডিইউতে আসছিল, দুঃখিত। আর প্রশ্ন এসেছিল রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে কি বলে? এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন। তার মানে দেখেন, এই প্রথম লাইন থেকে 2টা বিশ্ববিদ্যালয় 2বার প্রশ্ন এসেছে। তাহলে সংবিধান কি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন, দলিল বা দর্পণ। দলিল বা দর্পণ, ক্লিয়ার কিনা? ওকে।
এই যে সংবিধান, আমরা যদি দেখি এই সংবিধানটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া? সংবিধানটাকে লিপিবদ্ধগতভাবে দুই ভাগে ভাগ করা যায়। কিভাবে? লিপিবদ্ধগতভাবে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। দেখেন কি কি। একটা হচ্ছে লিখিত সংবিধান, আর একটা কি ভাইয়া? অলিখিত সংবিধান। একটা লিখিত সংবিধান, আর একটা কি ভাইয়া? অলিখিত সংবিধান। একটা লিখিত সংবিধান, আর একটা কি? অলিখিত সংবিধান। দেখো ভাইয়া, পৃথিবীর অলমোস্ট প্রায় সবগুলো দেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। পৃথিবীর প্রায় অলমোস্ট সবগুলো দেশের সংবিধান কেমন সংবিধান? লিখিত সংবিধান। আর কিছু কিছু দেশের সংবিধান অলিখিত আছে, যেটা পরীক্ষায় আসে। নাম্বার ওয়ান যদি লিখি ভাইয়া, একটু লিখে নেন, কারণ এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন এসেছিল। নিউজিল্যান্ডের সংবিধান অলিখিত। কোন দেশের? নিউজিল্যান্ড। ব্রিটেনের সংবিধান অলিখিত। কোন দেশের? ব্রিটেন। ইসরায়েলের সংবিধান অলিখিত। এই যে ইসরায়েল, এইটা ঢাকা ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে, খুব বেশি দিন আগেও না, এই প্রশ্নটা এসেছিল। এরপরে আর কোন কোন দেশের সংবিধান অলিখিত? স্পেনের সংবিধান অলিখিত। এরপরে সৌদি আরবের সংবিধান অলিখিত। দেখেন সংবিধান দিবসটা এবছর চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। তার মানে এই বছর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন নিউজিল্যান্ডের সংবিধান অলিখিত। আমরা যদি দেখি ব্রিটেনের সংবিধান অলিখিত, ইসরায়েলের সংবিধানের ডিউর প্রশ্ন, স্পেনের সংবিধান অলিখিত এবং সৌদি আরবের সংবিধান অলিখিত। আর বাকি প্রায় অলমোস্ট সবগুলো দেশের সংবিধান কেমন ভাইয়া? লিখিত সংবিধান। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখেন এই সংবিধানটাকে পরিবর্তনের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। সংবিধানটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে সুপরিবর্তনীয়। কি পরিবর্তনীয়? সুপরিবর্তনীয়। আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। কেমন? দুষ্পরিবর্তনীয়। একটা হচ্ছে সুপরিবর্তনীয়, যেটাকে সহজেই চেঞ্জ করা যায়। আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যেটাকে সহজে চেঞ্জ করা যায় না। এখন এখান থেকে আপনার প্রশ্ন আসলে আসতে পারে যে তাইলে ভাইয়া বাংলাদেশের সংবিধানের প্রকৃতি কি? আমরা এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব। তাহলে যদি প্রশ্ন আসে বাংলাদেশের সংবিধানের প্রকৃতিটা কেমন? প্রকৃতি কেমন বলেন তো? বাংলাদেশের সংবিধানের প্রকৃতিটা কেমন? স- বলেন তো, বাংলাদেশের সংবিধানের প্রকৃতিটা কেমন? লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয়। কেমন সংবিধান? বাংলাদেশের সংবিধানটা এখান থেকে একটা নিব বলেছিলাম, এখান থেকে একটা নিলাম লিখিত, আবার এখান থেকে একটা নিলাম কি লিখবো এটা? দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে আপনাদের সাম্প্রতিকের কি অবস্থা? রিসেন্ট যে জিকে, সাম্প্রতিক জিকে, আপনারা জানেন বিউপিতে একটা বড় সংখ্যক নাম্বার এখানে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে বড় সংখ্যক নাম্বার এখানে আসে। বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক থেকে অনেক বেশি সংখ্যক প্রশ্ন এসে থাকে। এই সাম্প্রতিকের আপনাদের কি অবস্থা একটু আমাকে কাইন্ডলি জানাবেন, কারণ আমি আপনাদের পুরো কোর্সটা, আমি বেসিক শেষ করেছি, আবার এই জিকেটাও শেষ করতেছি, মানে সাধারণ জ্ঞান শেষ করতেছি। তার মানে আমার একটা দায়িত্ব আছে সাধারণ জ্ঞানে আপনাকে ভালো করানোর। তো সেখান থেকে আপনাকে জানতে চেয়েছি যে সাম্প্রতিকের আপনাদের কি অবস্থা আছে। আপনাদের জন্য একটা ছোট্ট একটা অ্যানাউন্স দিয়ে দেই। সেটা হচ্ছে সাম্প্রতিকের জন্য আমার জিকে ভাইয়া গ্রুপটাতে, পেজটাতে ফলো করে রাখবেন। এখান থেকে একটা খুব রিসেন্টলি দুই একদিনের মধ্যে একটা সাম্প্রতিক ক্লাস হবে ইনশাল্লাহ। এই সাম্প্রতিক ক্লাস থেকে একটা দুইটা এর চেয়ে বেশি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। মনে থাকবে এটা, একদম ফ্রি। স্যার আপনি একটু পড়ান। হ্যাঁ, আমি তো বললাম এই যে আমি পড়াবো, পড়ানোর জন্যই তো বললাম যে আমার এই জায়গাটাতে, এই পেজটাতে একটা সাম্প্রতিক ক্লাস হবে, একদম টোটালি ফ্রি। ভাইয়া ফলো করে রাখছি, ওকে নাইম খান। ওকে ভাইয়া। তো এই পেজটাতে, এই পেজটাতে একটা সাম্প্রতিক ফ্রি ক্লাস হবে এবং এখান থেকে আপনারা, থ্যাংক ইউ ভাইয়া, অলরেডি পেজে ফলো করে রাখছি, ওকে মিমি। তো এখান থেকে আপনারা খুব দ্রুত একটা ক্লাস পাবেন, যেখান থেকে আপনারা 2 থেকে 3 মার্ক কমন পেয়ে যাবেন। আমি সাম্প্রতিক ক্লাস, সাম্প্রতিক আপনাদের সমস্যা হতে দিব না, আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করতেছি। ওকে। তো আপনাদের জন্য এটা একটা অ্যানাউন্স ছিল, যারা জানেন না আমার এটা সম্পর্কে তাদেরকে জাস্ট জানালাম, একদম টোটালি ফ্রি।
তো আপনারা চাইলে এবং কোনো সমস্যা হলে পেজে নক করলেও আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে। ওকে আদ্রি, ওকে অদ্রি, ওকে তোমাকেও ধন্যবাদ। তো আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, তাই না? আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার, আমরা এটা মুছে দিতে পারি। তাহলে আমরা যদি আপনাদের সাথে পড়ি যে সংবিধান কি, বলেন তো সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধান কি রাষ্ট্রের দলিল। সংবিধান কি সংবিধান হচ্ছে ভাই প্রশ্ন দেন প্রতিদিন একটা করে গ্রুপে, সেটা থেকে উপকৃত হতে পারি বেশি। ইয়েস, এটা ভালো কথা। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন আমি প্রত্যেকদিন দুইটা করে প্রশ্ন দেই, দুইটা করে প্রশ্ন যদি শিখেন আপনি সাধারণ জ্ঞানের, তার মানে অনেক ভালো কিছু না এটা থেকে? অবশ্যই এটা থেকে অনেক ভালো কিছু হবে। উত্তর করবেন, সমস্যা নেই, উত্তর করবেন কিন্তু। তো দেখেন, এই যে দলিল বা দর্পণ, এই সংবিধানকে দুইটা ভাগে ভাগ করা যায় লিপিবদ্ধগত ভাবে। এই সংবিধানটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা লিখিত আর একটা অলিখিত। অলিখিত সংবিধান, অলিখিত সংবিধান কোন কোন দেশের? এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, তার মানে এটা ইম্পর্টেন্ট। আবার যদি দেখেন আবার যদি দেখেন এই সংবিধানটাকে আরো দুই ভাগে ভাগ করা যায়, সেটা সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয়। যেটা সহজেই পরিবর্তন করা যায় বা ফ্লেক্সিবল টাইপের, সেটাকে বলা হয় সুপরিবর্তনীয়। আর যে সংবিধানটাকে সহজে পরিবর্তন করা যায় না, একটু শক্ত টাইপের, এটাকে বলা হয় রিজিড বা দুষ্পরিবর্তনীয়। তো এরপরে দেখলাম বাংলাদেশের সংবিধানের প্রকৃতি কেমন। বাংলাদেশের সংবিধানের প্রকৃতি হচ্ছে লিখিত সংবিধান এবং সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখানে মুখস্থ করে ফেলবেন, ক্লাসের পড়া এখানে মুখস্থ করবেন, না হলে বিপদে পড়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা বুঝতে পারছেন? 2 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আমার সাথে রেসপন্স করবেন, আপনার এখানে পড়া মুখস্থ হয়ে যাবে। আর কোনো কথা আছে এখান থেকে? বলেন। তো এরপরে দেখেন এই সংবিধানটাকে, আহ, এখন যদি আমরা দেখি বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনটা? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান, আচ্ছা, সংবিধান সেটা বড় না ছোট, এইটা নির্ভর করে কার উপর জানেন? সংবিধানটা বড় না ছোট, বড় না ছোট, এইটা নির্ভর করে কার উপর? এইটা নির্ভর করে হচ্ছে অনুচ্ছেদের উপর। কিসের উপর ভাইয়া? অনুচ্ছেদের উপর। সংবিধান বড় না ছোট, এটা নির্ভর করে কিসের উপর? অনুচ্ছেদের উপর। দেখো ভাইয়া, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনটা? আপনারা বলতেছেন ভাইয়া ভারতের সংবিধান। দেখেন, আমি গত বেসিক ক্লাসে বলেছিলাম 448টা হচ্ছে অনুচ্ছেদ। এই 448টা অনুচ্ছেদই ছিল। খুব রিসেন্টলি তাদের এটা আমরা আপডেট দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট গুলোতে, যে এই সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা 470 এসে দাঁড়িয়েছে। তো এটা খুব রিসেন্টলি আপডেট করা হয়েছে, তবে বই প্রস্তুতে এখনো 448 দেওয়া আছে। 448 অপশনে থাকলে 448 অপশনে উত্তর করে দিয়ে আসবেন। এই ভারতের সংবিধানটা কার্যকর করা হয় কবে? এই যে ভারতের সংবিধান আপনারা বললেন বিশ্বের সবচেয়ে বড় সংবিধান, তাহলে এই ভারতের সংবিধানটা কার্যকর হয় কবে? এই ভারতের সংবিধানটা কার্যকর হয় কবে? 1950 সালের 26 জানুয়ারি। কয় তারিখ? 26 জানুয়ারি। 26 জানুয়ারি এটা কার্যকর করা হয়। তো ভাইয়া, এই যে 26 জানুয়ারি, এইটা ভারতের প্রজাতন্ত্র দিবস। কি দিবস পরীক্ষায় থাকে? ভারতের প্রজাতন্ত্র দিবস কোনটা? কিসের? ভারতের প্রজাতন্ত্র দিবস কোনটা? উত্তর কি হবে? ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26 জানুয়ারি। মনে থাকবে? এরপরে আসেন ভাইয়া, আপনি তো বড় সংবিধান পড়াইলেন, ছোট সংবিধান পড়াবেন না? হ্যাঁ, পড়াবো। এখন আসেন, বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? ছোট সংবিধান, বলেন তো ছোট সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? ইউএস এর। ইয়েস, আপনারা পারেন। যুক্ত রাষ্ট্রের সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান। কোন দেশের সংবিধান? যুক্তরাষ্ট্রের। ভাইয়া, এখানে অনুচ্ছেদ কয়টা? আপনি বললেন যে সংবিধান বড় ছোট নির্ভর করে অনুচ্ছেদের উপর। এখানে অনুচ্ছেদ 7টা। কতটা অনুচ্ছেদ? এখানে অনুচ্ছেদ 7টা। তো এই যে বড় সংবিধান গেল, ছোট সংবিধান গেল, এখানে আরো কিছু প্রশ্ন হতে পারে। দেখেন, আমি যদি বলি
আমি যদি আপনাদেরকে বলি যে ভাইয়া কিংবা আপু, যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটা? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটা? উত্তর কি হবে? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটা? ইয়েস, তোমরা বলেছো মদিনা সনদ। বাহ ভাইয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো ভাই, দেখো বোন, আমরা যদি একটু দেখি, আমি অনলাইনে মাঝে মাঝে দেখি যে ভাইয়ারা সংবিধান পড়াচ্ছেন, ওই মদিনা সনদের নিচে কলম দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে বলতেছেন এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট না। আপনার মদিনা সনদ কবে কি হয়েছে এগুলো আপনার ইম্পর্টেন্ট না, আপনার এই যে যেটুকু পড়াচ্ছে এটুকু ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন আমার কথা? আবার দেখেন, পৃথিবীর প্রথম লিখিত পাইলাম, ভাইয়া তাহলে অলিখিত সংবিধান কোনটা পৃথিবীর প্রথম? অলিখিত সংবিধান, উত্তর কি হবে? উত্তর হবে ম্যাগনা কাটা। দেখছেন আপনারা কত ভালো পারেন, একটা ক্লাস করেছেন, আপনাদের এগুলো মুখস্থ হয়ে গেছে। বাহ, চমৎকার। ম্যাগনা কাটা, এই ম্যাগনা কাটাকে কি বলা হয় জানেন? এই ম্যাগনা কাটাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। কি বলা হয়? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় হচ্ছে এই ম্যাগনা কাটাকে, বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল কোনটা? এই ম্যাগনা কাটা। এই ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল কোনটা? ম্যাগনা কাটা। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল কোনটা? ম্যাগনা কাটা। ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা? আমি যতটুকু পড়লাম মুখস্থ হয়েছে কিনা এইটুকু আমাকে বলো তো। যে ভাই মুখস্থ হয়েছে কি হয় নাই, আপনি তো পড়াতেই পারেন না, যে মুখস্থ হবে কেমনে? এখান থেকে মুখস্থ করতে হবে। আপনাকে চান্স পাইতে হলে ক্লাসেও যেমন মনোযোগী হতে হবে, আপনাকে বাসায়ও ঠিক তেমনি ভাবে মনোযোগী হতে হবে। ভাই আর কয়েকটা দিন পরেই আপনি আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন। দেখেন বিইউপির পরীক্ষার কয়েকটা দিন পরে, এই বিইউপির পরীক্ষাটা, এই বিউপিতে একটা চান্স হয়ে গেলে ভাই, দেখবেন যে আপনার পরিবার আপনাকে পাশে এসে দাঁড়িয়েছে, আপনার নিজের কাছেও ভালো লাগতেছে যে না আমি পারবো, মনে হয় আমি বিউপিতে চান্স পেয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তো ভাই এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান, ইনশাল্লাহ সফলতা আপনার হাতে এসে ধরা দিবে। আর যদি এই সময়টাকে ঘুমায়া ফিরাইয়া ভাইয়ার ক্লাসে এত বেশি মনোযোগী হওয়ার দরকার নাই, আমি তো নিজেই সবকিছু পারি, তাহলে ভাইয়া আপনার বিপদ আছে। জাস্ট এতটুকু বললাম, মুছে দিই, হ্যাঁ? ওকে। সবাই লিখেছেন? আপনারা তো কেউ কোনোদিনও আমাকে একটা নোট শেয়ার করলেন না যে কাব্য ভাই আপনার ক্লাসের নোট এইটা, এই দেন, কিংবা আপনার পেজ থেকে আমার নোটটা একটু আপলোড করে দেন। তো আমি খুব খুশি হতাম, কারণ আমার স্টুডেন্ট আপনারা, সবাই আমার স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে আমি অনেক বেশি খুশি হতাম, বাট কেউ এখন পর্যন্ত করেন নাই। এটা অনেক কষ্টকর। তো এরপরে আসেন, আমি লিখেছিলাম ভাই, আমাকে দিয়েছিল, আজকেও দিবনি, ওকে ঠিক আছে। এরপরে আসেন, এরপরে আসেন, যে আমরা লিখিত পাইলাম, অলিখিত পাইলাম, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান পাইলাম, ছোট সংবিধান পাইলাম। এখন আসেন বাংলাদেশের সংবিধানটা শিখি। কিসের সংবিধান? বাংলাদেশের সংবিধান। আপনারা জানেন প্রজ্ঞাপন জারি করে কয়েকটা জাতীয় দিবস ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাই করা কবে থেকে শুরু হবে? আগে আমাদের সার্কুলার এখন পর্যন্ত হয় নাই, সার্কুলার হওয়ার পরে জানা যাবে যে কবে থেকে আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে হবে। বুঝতে পারছেন? দেখেন এই যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের দিবস ছিল 4 নভেম্বর, হ্যাঁ? এটাকে প্রজ্ঞাপন জারি করে বাতিল করা হয়েছে। জাতীয় 8টা দিবস বাতিল করা হয়েছে কয়েকদিন আগে। কয়টা দিবস? 8টা দিবস বাতিল করা হয়েছে। জাতীয় 8টা দিবস বাতিল করলো। এই 8টা দিবসের মধ্যে কিন্তু আপনাদের এই যে সংবিধান দিবসটাও বাতিল করা হয়েছে। সংবিধান দিবসও বাতিল করা হয়েছে। সাবধান, সংবিধান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর বেশি। সংবিধান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই জন্য বেশি, যে বিষয়টা অনেক বেশি হাইলাইটেড হয়, যেমন সংবিধান নিয়ে এখন হাইলাইটেড, সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সংবিধান দিবসটাকে বাতিল করা হয়েছে, এত এত কাহিনী ঘটছে। এই জন্য আপনার সংবিধানটা এই বছর অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এটা জানেন? জানেন কিনা একটু জানান তো, আপনি এটা জানেন কিনা? ভাই আপনাদের সাথে কথা বলার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কমেন্ট সেকশন। সেই কমেন্ট সেকশনে যদি আপনি কোনো রিপ্লাই না করেন, একজন টিচার, একজন ইনস্ট্রাক্টরের পক্ষে আপনাকে বোঝানো অনেক বেশি কঠিন হয়ে যায়। ওকে।
তো এই যে বাংলাদেশের সংবিধান, পুরো ইতিহাসটা আমরা একটু দেখবো, খাতায় লিখবো। আগে যদি লেখা থাকে, কাব্য ভাইয়ের বেসিক ক্লাসেও এটা পড়িয়েছিলাম, তো আগে যদি লেখা থাকে ইটস ওকে, বাট এখন আবার লিখবো। ওকে, চলেন। তো বাংলাদেশের সংবিধানের ইতিহাস পড়ি, কেমনে এই সংবিধানটা আমাদের হইলো কিংবা আসলো। আমরা জানি এই সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, দর্পণ বা রাষ্ট্রের মূলনীতি, যেটাই বলেন সবকিছু হচ্ছে সংবিধান। এই সংবিধানটা তাহলে কিভাবে হলো? 1971 সালের দেখেন 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসে, এটা জানেন? স্বদেশ প্রত্যাবর্তন দিবস থাকে। আমরা একটু এই জায়গায় ইতিহাসের এখানেই পুরোটা লিখি। আমরা একটু এই পাশ থেকে লিখবো যাতে আমরা পুরো বোর্ডটাই আমরা ইতিহাস লিখতে পারি। দেখেন 1972 সালের কত তারিখ? 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস কার? বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দেশে আসার পরে তিনি অনুভব করেন যে তার একটা সংবিধান দরকার। কারণ সংবিধানটা কি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানটা কি? রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। সংবিধানটা কি? রাষ্ট্রের সর্বোচ্চ দর্পণ। তো 10 তারিখ গেল, 10 জানুয়ারি 1972। দেখেন ভাইয়া, ঠিক তার একদিন পরে, 1972 সাল আর লেখার দরকার নাই, 11 জানুয়ারি 1972 সালে কি করে? একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। এটা কি করে? বঙ্গবন্ধু যেহেতু সংবিধান আমাদের দরকার, তো ইনি কি করলো? এই যে একজন কমেন্ট করে ফেলেছে, থ্যাংক ইউ ভাইয়া। অস্থায়ী সংবিধান আদেশ মানে আমাদের একটা অস্থায়ী সংবিধান অন্তত হোক, সেটা ফলো করে আমাদের রাষ্ট্র চলবে। তাহলে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে? 11 জানুয়ারি 1972 সালে। দেখেন ভাইয়া, 2টা তারিখ গেল। একদম সিকোয়েন্স মেনটেন করে আমরা মুখস্থ করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, যেন আমাদের একদম এখানে মুখস্থ হয়ে যায়। এরপরে দেখেন 23 মার্চ 1972 সাল, এই দিনটাকে কি করা হয়? এই দিনটাকে হচ্ছে গণপরিষদ আদেশ জারি করা হয়। কি আদেশ? গণপরিষদ আদেশ জারি করা হয়। আচ্ছা ভাইয়া, এই যে গণপরিষদ আদেশ জারি করা হইলো, এই যে গণপরিষদ আদেশ জারি করা হইলো, এই গণপরিষদের সদস্য কারা হবে? কারা এই গণপরিষদের সদস্য হবে? দেখো ভাইয়া, আমরা দেখেছি 1970 সালে 2টা নির্বাচন হয়। কয়টা? গত ক্লাসে পড়েছিলাম। একটা প্রাদেশিক নির্বাচন, আর একটা কি নির্বাচন পড়েছিলাম বাচ্চারা? আর একটা জাতীয় পরিষদ নির্বাচন পড়েছিলাম না? একটু বলো তো। একটা প্রাদেশিক নির্বাচন আর একটা জাতীয় পরিষদ নির্বাচন, এটা পড়েছিলাম কিনা একটু বলো তো। মনে আছে তোমাদের? একটা প্রাদেশিক নির্বাচন আর একটা জাতীয় পরিষদ নির্বাচন, সবার মনে আছে কিনা একটু কাইন্ডলি জানাবা, যে সবার মনে আছে কিনা। ভাইয়া পড়িয়েছিল, সবার মনে আছে কিনা, না ভুলে গেছেন? হ্যাঁ, মনে আছে। এই 2টা নির্বাচনে কে জয়লাভ করে বলো তো? আহা, সবারই মনে আছে। কে জয়লাভ করেছিল? দেখেছিলাম যে এই 2টা নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল, মনে আছে? আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তো এই যে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করলো, এই যে জিতে গেল, এই যে যারা জয়লাভ করেছিল, এদের এদেরকে নিয়ে একটা পরিষদ গঠন করার কথা চিন্তা করা হয়, সেটা হচ্ছে গণপরিষদ। এদেরকে নিয়ে একটা গণপরিষদ গঠন করার চিন্তা করা হয়। তো এই গণপরিষদের সদস্য হয়েছিল কতজন? কারো মনে আছে? গত বেসিক ক্লাসে পড়িয়েছিলাম, 403 জন। কতজন? এই গণপরিষদের সদস্য হয় কতজন? 403 জন ভাইয়া। বাট হওয়ার কথা ছিল কতজনের জানেন? নির্বাচিত প্রতিনিধি ছিল 469 জন। কাব্য ভাই, বাকিগুলো কোথায় গেল? কেউ মারা গিয়েছিল, কেউ বৈদেশিক চাকরিতে বিদেশ চলে গিয়েছিল, কেউ পাকিস্তানের দালালি করেছিল, কেউ কেউ আবার কি করেছিল, কেউ, মানে এভাবে সর্বশেষ থাকে 403 জন। এই 403 জনকে নিয়ে গঠন করা হয় গণপরিষদ। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, গণপরিষদের সদস্য কতজন ছিল? সবাই একটু বলবেন। এই গণপরিষদের সদস্য কতজন ছিল? একটু কাইন্ডলি সবাই বলবেন। এই গণপরিষদের সদস্য কতজন ছিল? একটু কমেন্ট করবেন সবাই। আপনাদের দরকার এগুলো, আপনাদের দরকার, আমার দরকার না, মনে রাখতে হবে এই গণপরিষদের সদস্য। আর হচ্ছে আপনারা গুলায় ফেলেন, এই গণপরিষদের সদস্য গুলায় ফেলেন। দেখেন ভাইয়া, এই যে গণপরিষদ গঠন করলাম 403 জনকে নিয়ে, গঠন করে কি রেখে দিব? না, এদের নিয়ে একদিন বসবো, বৈঠক করব, তাই না?
তাহলে কি বৈঠকের ভালো ভালো ভাষা কি? অধিবেশন। কি ভাইয়া? বৈঠকের ভালো ভাষা নাকি অধিবেশন? চলেন আমরা অধিবেশন করি। 23 মার্চ গেল, মার্চ এপ্রিল, 10 এপ্রিল 1972 সাল গণপরিষদের প্রথম অধিবেশন। কি ভাইয়া? গণপরিষদের প্রথম বৈঠক বা প্রথম অধিবেশন যেটা বলেন, প্রথম অধিবেশন। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন, অধিবেশনটা হয় কবে বা বৈঠকটা হয় কবে? 10 এপ্রিল 1972 সাল। এখন এই পাশটা একটু আমরা মুছে দিই, এই জায়গাটা আমরা রাফ করার জন্য রেখেছি। তো এই পাশটা একটু মুছে দেই। দেখেন এই যে গণপরিষদের প্রথম অধিবেশন, এই অধিবেশন দেখো 403 জনকে নিয়ে যদি একটা অধিবেশন করি, এরা মারামারি লাগাই দিবে না? এ বলবে আমি কথা বলবো, তুমি বলবা, টুকটুকি বলবে আমি বলবো, এরপরে কে কে কমেন্ট করেছে, মৌমিতা বলবে আমি কথা বলবো, মিমি বলবে আমি বলবো, সর্ব বলবে আমি বলবো। মানে একটা মারামারির মতো অবস্থা তৈরি হবে 403 জনকে নিয়ে যদি একটা আমরা অধিবেশন ডাকি। তো এখানে কি করতে হবে? এখানে কাজ করতে হবে, এই যে একজন সভাপতি রাখতে হবে। তাইলে গণপরিষদ অধিবেশনে প্রথম সভাপতি কে ছিলেন? এত কিছু না লিখি, সভাপতির দায়িত্ব পালন করেন কে? সভাপতির দায়িত্ব পালন করেন হচ্ছে, একটু দেখেন আমরা কালারটা চেঞ্জ করে নেই তাহলে ভালো বুঝতে পারবেন, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। মৌলানা আব্দুল রশিদ তর্ক বাগিশ কি ছিল? এই গণপরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন। আচ্ছা, এই গণপরিষদের অধিবেশনে সভাপতি পাইলাম। এখন যদি ভাইয়া বলি স্পিকার কে ছিলেন, কারণ আপনাকে স্পিকার ছাড়া আপনি কথা বলতে পারবেন না, কি লাগবে? স্পিকার লাগবে। স্পিকার হলো আপনাকে ফ্লোর প্রদান করবে। সর্ব দেখেন কমেন্ট করে দিয়েছে যে স্পিকার কে ছিল। তাহলে স্পিকার দেখেন, স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ। কে ছিল? শাহ আব্দুল হামিদ নামে। তো ভাইয়া স্পিকারের সাথে সাথে একজন ডেপুটি স্পিকার রাখা দরকার না? ডেপুটি স্পিকারের নাম কি ছিল? মোহাম্মদুল্লাহ। বাহ, চমৎকার আপনারা। ডেপুটি স্পিকারের নাম ছিল, একদিন পড়িয়েছি হালকা পাতলার উপর, তারপরেও আপনাদের কি অবস্থা, চমৎকার অবস্থা। শুভ কামনা রইল সবার জন্য। মোহাম্মদ উল্লাহ। তাইলে এই যে গণপরিষদ এর প্রথম অধিবেশন গেল। তো ভাইয়া এই গণপরিষদের কি সিদ্ধান্ত হইলো ভাই? গণপরিষদের সিদ্ধান্ত এখন দেখো, 10 তারিখে এরা এই 403 জন মিলে সিদ্ধান্ত নিল, তারা একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করবে। এরা কি সিদ্ধান্ত নিল? গণপরিষদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হলো তারা একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করবে। কি কমিটি? সংবিধান প্রণয়ন। ঠিক তার একদিন পরে দেখেন ভাইয়া, 11 এপ্রিল 1972 সাল কি গঠন করা হইলো? সংবিধান প্রণয়ন কমিটি। সংবিধান প্রণয়ন কমিটি। বাচ্চারা একটু দেখি আমরা, এই যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হইলো, এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হইলো, এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য করা হলো 34 জনকে। কয়জনকে? 34 জনকে। তো আমার পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে গণপরিষদের সদস্য কতজন, তাহলে কিন্তু আমরা 34 জন কোনোভাবেই দিব না। আবার যদি প্রশ্ন থাকে যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন, সেখানেও কিন্তু আমরা 403 জন দিব না। একটু প্রশ্নটা দেখে উত্তর করব। বুঝতে পারছেন? অপশনে আপনাকে দুইটাই দিয়ে দিচ্ছে, কিন্তু প্রশ্ন কি করতেছে আপনি এটা দেখার আগে টিক মেরে দিচ্ছেন, এটা কিন্তু ভুল। কথা ক্লিয়ার? তো দেখেন এই যে 34 জন, এই 34 জনের মধ্যে একজন ছিল নারী। কি ছিল? নারী। তার নাম ছিল রাজিয়া আক্তার বানু। কি বানু? রাজিয়া আক্তার বানু। এই 34 জনের মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী দলীয়, বা তার নাম, তিনি ছিল ন্যাপসের। কোন দলের ছিল? ন্যাপসের একজন ছিল। তার নাম ছিল হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। ভাইয়া এই 34 জন নিয়ে যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করলাম, এদের কি কোনো অধিবেশন হবে না? উত্তর হ্যাঁ, এদের নিয়েও একটা অধিবেশন হবে। তাইলে এই 11 তারিখে তো এদের হইলো, তাহলে অধিবেশনটা কবে দেন? 17 এপ্রিল 1972। কি হলো? এই সংবিধান
প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন, প্রথম কি বেশন? অধিবেশন। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? 17 তারিখ পর্যন্ত আপনাকে ওই খুঁটে 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 পড়ার চেয়ে এভাবে পড়বেন, আপনি এই ইতিহাসটা সারা জীবন মনে রাখতে পারবেন। আপনি ভর্তি পরীক্ষার হলে গিয়ে সর্বোচ্চ ভালো করতে পারবেন। আর যদি আপনি এলোমেলো করে ইতিহাসটা পড়েন বা ইতিহাসটা শিখেন, তাহলে আপনার অবস্থা কি হবে আপনি জানেন। এটা তো একটা যুদ্ধক্ষেত্র, অ্যাডমিশন একটা যুদ্ধক্ষেত্র। লাখ লাখ পরীক্ষা দিবে, বাট সিট হাতে গোনা কয়েকটা। এই সিটের জন্য আপনাকে যুদ্ধ করতে হবে। এটা ইন্টারমিডিয়েট না, এটা এসএসসি না, এটা এইচএসসি না, যেটা আপনি 10 লাখ প্লাস পাইলেও কার কোনো সমস্যা নাই, এটা তা না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট হাতে গোনা কয়েকটা। এরপরে সর্ব বলেছেন 10 জুন প্রথম খসড়া সংবিধান। তো এরা এই যে প্রথম অধিবেশনের সিদ্ধান্ত নিল যে এরা খসড়া সংবিধান করবে। তো 10 জুন এরা প্রথম খসড়া সংবিধান তৈরি করে। প্রথম খসড়া, খসড়া বুঝেন না? খসড়া সংবিধান মানে মোটামুটি একটা হাতে লিখে কিংবা ই করে একটা খসড়া সংবিধান তৈরি করে। তো এখান থেকে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই। এই যে সংবিধানটা, এই সংবিধানটা হস্তলিখিত পেজ মানে হাতে লেখা পেজ, হস্তলিখিত পেজ কতটা? 93টা। এরপরে বলা হয় যদি স্বাক্ষর সহ কতটা? স্বাক্ষর সহ, স্বাক্ষর সহ হচ্ছে 108টা। কারণ স্বাক্ষর তো আর ইতে লেখা যায় না। এবং এই হস্তলিখিত পেজের লেখক হচ্ছে রব, আব্দুর রব। জাস্ট খালি রব মনে রাখবেন, রব না রব এরকম। রব, ওকে। রব কিংবা রৌফ, রৌফ নামটা হতে পারে। একটু মানে বানানটা একটু স্পেলিং একটু এদিক ওদিক হতে পারে, ওকে। একটু দেখে নেবেন, এটা ছোট্ট একটা জিনিস। তো এই যে খসড়া সংবিধান তৈরি করলো, এখন খসড়া সংবিধানটা কি করতে হবে? উত্থাপন করতে হবে 12ই অক্টোবর। তো এই যে গণপরিষদ, গণপরিষদ তৈরি করলো কারা? যদি গণপরিষদ তৈরিই করেছে হচ্ছে এই সরি, সংবিধান প্রণয়ন কমিটি, এদের তৈরি করলো কারা? গণপরিষদ। এখন এরা তো সংবিধান তৈরি করেছে খসড়া, এটা কার হাতে দিবে? অবশ্যই গণপরিষদের হাতে দিবে। কার হাতে দিবে? গণপরিষদের হাতে দিবে। দেখো 12ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন। কোথায়? গণপরিষদে কি করা হয়? উত্থাপন করা হয়। ওকে, উত্থাপন করলাম, 12ই অক্টোবরে উত্থাপন করলাম। দেখছেন? এরপরে এই গণপরিষদ কর্তৃক এই সংবিধানটা পাশ হয়, পাশ করা হয় 4 নভেম্বর। এই 4 নভেম্বর পাশ করা হয়। এই জন্য এই 4 নভেম্বরকে বলা হতো সংবিধান দিবস। যদিও এটাকে বাতিল করা হয়েছে, তারপরেও দেখবা এটা আবার ফিরে আসবে একদিন না একদিন। রেজিম চেঞ্জ হইলে, সরকার চেঞ্জ হইলে এই যে সংবিধান দিবস এটা কিন্তু আবারও ফেরত আসবে। এই জন্য এই 4 নভেম্বরকে আগে সংবিধান দিবস বলা হতো। এরপরে দেখেন 15ই নভেম্বর, যেটা কি করা হয়? 15ই নভেম্বরে হচ্ছে সবাই স্বাক্ষর করে এবং 16ই ডিসেম্বরে আমাদের সংবিধানটা কার্যকর হয়। 15ই ডিসেম্বর আর 16ই ডিসেম্বর আমাদের সংবিধানটা কি হয়? কার্যকর হয়। তো এই হচ্ছে আমাদের সংবিধানের পুরো ইতিহাস, এই হচ্ছে আমাদের সংবিধানের পুরো। এটা, হ্যাঁ, আমাদের সংবিধানের পুরো ইতিহাস। না বলে 108 নয়, 108 পেজ। এই ইতিহাস অনেকের কাছে কঠিন লাগতে পারে, অনেক তীব্র মাত্রায় কঠিন লাগতে পারে। কঠিন লাগার কারণ আছে, ইতিহাস মানেই কঠিন। যে এতগুলো সাল যদি আপনি একটা পেজে কাব্য ভাইয়ের মতো এভাবে নোট করে নেন, 10 বার যদি এটা পড়েন, আমার মনে হয় আপনি মানে আপনার এই জায়গা থেকে প্রশ্ন আসলে আমার বিশ্বাস যে আপনি সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারবেন। মানে এখান থেকে একটা প্রশ্ন আসলে আপনি 1 নাম্বারই পেতে পারেন, দুইটা আসলে আপনি 2 নাম্বারই পেতে পারেন। ক্লিয়ার? আপনার অন্য বন্ধু থেকে মনে হয় এই জায়গাটায় আপনার কাব্য ভাই আপনাকে মানে একটু হলেও আগায় রেখেছে। অনুচ্ছেদ 153টা, সংশোধনী 17 বার, তফসিল 7টা, মূলনীতি 4টা, মৌলিক নীতি 7টা, অধ্যায় 11টা। একটু সরে দাঁড়ান, অবশ্যই সরে দাঁড়াবো, ওয়াই নট, কেন না? অবশ্যই সরে দাঁড়াবো আপনাদের ভালোর জন্য। ভালোর জন্যই পড়ানো ভাইয়া, সংবিধান দিবস চেঞ্জ করার
কারণ কি? আই ডোন্ট নো। এটা রেজিম চেঞ্জ হয়েছে এই জন্য নাকি? আমি জানি না যে সংবিধান দিবস চেঞ্জ করার কারণটা কি, এখন পর্যন্ত আমার অজানা ভাইয়া পুরা। যদিও এটা ফিরবে, আবারও ফিরবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? পুরো ইতিহাসটা ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইতিহাস থেকে। এই সংবিধানের ইতিহাস, বাংলাদেশের সংবিধানের ইতিহাসে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। 93 পেজ হাতে লেখা, স্বাক্ষর সহ 108 পেজ বলেছি। সংবিধানের সব পড়বেন, পরিবর্তন হলেও সব পড়বেন। পরিবর্তন হইতে হইতে বহু দেরি, আপনারা পড়তে থাকেন। আচ্ছা, কোন কোন দিবস বাতিল হয়েছে? যেমন শেখ রাসেলের জন্মদিন, বঙ্গবন্ধুর জন্মদিন, শেখ কামালের জন্মদিন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, 5ই আগস্ট, 15ই আগস্ট, তারপরে হচ্ছে সংবিধান দিবস। এইগুলো পরিবর্তন হয়েছে, আর তেমন কিছু পরিবর্তন হয় নাই। 8টা দিবস পরিবর্তন হয়েছে। আচ্ছা, ইতিহাস ক্লিয়ার, ওকে, আমরা মুছে দিতে পারি। ক্লিয়ার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার। ওকে, ওকে। এরপরে আসেন, এক নজরে বাংলাদেশের সংবিধান। কয় নজরে দেখবো? এক নজরে বাংলাদেশের সংবিধানটা চলেন দেখি। আমরা বললাম যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ কতটা? অনুচ্ছেদ 156টা। আমাদের সংবিধানের তফসিল কতটা? তফসিল হচ্ছে 7টা। আমাদের সংবিধানের মৌলিক নীতি কতটা? 7টা। আমাদের সংবিধানের মূলনীতি কতটা? 4টা। আমাদের সংবিধানের অধ্যায় কতটা? অধ্যায় হচ্ছে 11টা। আমাদের সংবিধানের যদি বলি অনুচ্ছেদ গেল, তফসিল গেল, মৌলিক নীতি গেল, মূল নীতি গেল, 153টা। ইয়েস, 153টা, 56 বলেছি। 153টা, 153টা, 153টা। এরপরে যদি আসে, আমাদের সংবিধানের সংশোধনী হয়েছে কতবার? সংশোধনী, সংশোধনী হয়েছে কতবার? 17বার। সংশোধনী হয়েছে কতবার? 17বার সংশোধনী হয়েছে। ক্লিয়ার কিনা? এক নজরে দেখেছি। এখন আমরা এক নজরে এর বিস্তারিত দেখার চেষ্টা করব। এই যে কমেন্ট করতেছো, তোমাদের তো এখানেই পড়া হয়ে যাওয়ার কথা। তোমাদের তো এই ক্লাসের পড়া এই ক্লাসে হয়ে যাওয়ার কথা। তোমাদের কি এক্সট্রা করে আবার এইগুলো পড়তে হয় না? এর চেয়ে বেশি ইনফরমেশন পড়ো ভাইয়ার ক্লাস শেষে, কোনটা করো? এই ইনফরমেশন গুলো আবারও পড়ো, না ভাইয়ার ক্লাস শেষে এগুলো তো মুখস্থ হয়, পাশাপাশি নতুন কিছু ইনফরমেশন আরো পড়ো, কোনটা করো? জানাও কি করো তোমরা। আচ্ছা, আমরা একটু মুছে দিই এটা, হ্যাঁ। আমরা কিছু জায়গা এখন শিখব, কিছু জায়গা এখন শিখব। আমাদের নতুন কিছু বই থেকে পড়ি, ওকে। রাগিনী, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা দেখো, আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো আমাদের সংবিধানের ভাগ বা অধ্যায়। এই ভাগ বা অধ্যায় কতটা? ভাগ বা অধ্যায় হচ্ছে 11টা। কয়টা ভাইয়া? ভাগ বা অধ্যায় হচ্ছে 11টা। আমাদের সংবিধানের ভাগ বা অধ্যায় 11টা। ভাইয়া, এই 11টা থেকে অনেক প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, তোমাদের লেকচার শিটেও দেওয়া আছে, আমি দেখেছি কতদিনে, যে এই 11টা ভাগ থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের আছে বা আসবে।
তো 11টা ভাগ মনে রাখার একটা শর্টকাট টেকনিকও কিন্তু আছে, যেটা কাব্য ভাই তোমাদের শেখাবে, দেখো। সেটা হচ্ছে পুরা মনের সাথে, কোন মনের সাথে ভাইয়া? পুরা মনের সাথে কি করলে? নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে। এই যে একজন বলে দিয়েছে, গতদিনে পড়িয়েছিলাম, অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিবিধ করতে হবে। দেখো, পুরামনের সাথে যদি তুমি নিয়মিত অবিচার করো, মানে নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে, মিমিও লিখে ফেলেছো। যারা যারা লিখো না, এই লাইনটা লিখো। এই লাইন থেকে তোমার 11টা অনুচ্ছেদ হয়ে যাবে, সরি, 11টা ভাগ মুখস্থ হয়ে যাবে। তোমার এই 11টা ভাগ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তুমি একটু সবাই লিখার চেষ্টা করো কমেন্টে। এই লাইনটা কষ্ট হলেও বিশাল একটা লাইন, অনেক বড় একটা লাইন, বাট এই লাইনটা তোমাকে 11টা ভাগ মুখস্থ করাবে। তোমরা চাইলে সবাই একটু কষ্ট করে এই লাইনটা কমেন্ট করতে পারো। আমি নামগুলো পড়ি। মিমি কমেন্ট করেছে, ঐশ্বর্য কমেন্ট করেছে, তারপরে হচ্ছে ইফাদ রহমান কমেন্ট করেছে যে পোড়ামনের সাথে নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে। তোমরা আবার এমন কাজটা করো না যে একজন কমেন্ট করেছে ওইটাকে ঠাস করে কপি মেরে দিলা, কপি মেরে পরে পেস্ট করে দিলা, এরকম কাজ করো না। নিজের পড়াটা নিজে করো, তাইলে এখান থেকে তুমি লাভবান হবা। বুঝতে পারছো? ওকে। ওকে, এরপরে আসো, আমরা কয়টা ভাগ বললাম যে মুখস্থ হবে আমাদের? বললাম 11টা ভাগ। এক, চমৎকার করে লেখো, 2, 3, 4। ওকে, এর পাশ দিয়ে টান দাও। 5 নাম্বার ভাগ, 6 নাম্বার, 7, 8, 9, 10, একটু পজ করে দেয় এগুলো, 11। এই যে 11টা ভাগ, কয়টা ভাগ? 11টা ভাগ। সর্ব বলে দিয়েছে আমার কাছে তো, অন্যের মেসেজ আসেই না। সর্ব 3টা কমেন্ট অলরেডি করে ফেলেছে। কপি করার অপশন নাই। পুরা মনের সাথে নিয়মিত অবিচার করলে রাগিনী কমেন্ট করেছে। দেখো বাচ্চারা, এখন একটু দেখো তো, এই যে আমরা বললাম পুরা মনের সাথে, পুরা, প, পতে লেখা যায় প্রজাতন্ত্র। আমাদের সংবিধানের কোন ভাগে প্রজাতন্ত্রের কথা বলা আছে? প্রথম ভাগে। পুরা, রা, রা দিয়ে লেখা যায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি। পরীক্ষায় থাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমাদের সংবিধানের কোন ভাগে উল্লেখ করা আছে? তারপরে দেখো, মনের, ম ফর লেখা যায় মৌলিক অধিকার। কি অধিকার? মৌলিক। এই 3টা মুখস্থ হয়েছে কিনা একটু বলো তো সবাই। মুখস্থ করা লাগছে? এই 3টা কি মুখস্থ করতে হয়েছে না শিখে ফেলেছো বলো? মুখস্থ করতে হইলো না শিখে ফেললাম? এরপরে দেখো, নিয়মিত, নিয়মিত, দেখো নিয়মিত লেখা যায় নির্বাহী বিভাগ। কি বিভাগ? নির্বাহী বিভাগ। সংবিধানের কোন ভাগে নির্বাহী বিভাগের কথা বলা আছে? চতুর্থ ভাগে। এই দেখো, অবিচার, আতে আইন বিভাগ। কি বিভাগ? আইন বিভাগ। এরপরে দেখো, কালি একটু চেঞ্জ করে নেই। এরপরে দেখো, বিচার, বিচার দিয়ে লেখা যায় বিচার বিভাগ। কি বিভাগ? বিচার বিভাগ। কয়টা গেল? মুখস্থ করতে হয়েছে। এই যে নির্বাচনের হিসাব কর্ম, 7 নাম্বারটা হচ্ছে নির্বাচন, কিচন, নির্বাচন। 8 নাম্বার হিসাব কর্ম, হিসাব দিয়ে লেখা যায় মহা হিসাব নিরীক্ষক। এই 8টা ক্লিয়ার কিনা? এই ভাইয়া, আমার কাছে কোনো কমেন্ট আসে না, আচ্ছা সমস্যা নাই। এই 8টা ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাবেন, ঝটপট জানাবেন যে এই 8টা আপনাদের মুখস্থ করতে হয়েছে, না এমনিতে ভাইয়ার টেকনিক অবলম্বন করে তুমি শিখে ফেলেছো, কোনটা উত্তর হবে?
সবাই একটু জানান ক্লিয়ার কিনা। ওকে। ওকে। তো দেখেন, নির্বাচন কর্ম পর্যন্ত গেল। এরপরে দেখেন হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে। এই যে কর্ম কথাটা, এই কর্ম কথাটা যদি লেখা যায় বাংলাদেশ কর্ম বিভাগ বা বাংলাদেশ কর্ম কমিশন, বাংলাদেশ কর্ম কমিশন। এরপরে দেখেন সংশোধন বিহিত করতে হবে। এই 10 নাম্বার, সংবিধান সংশোধনী। সংবিধান কি ধ্বনি? সংশোধনী। এরপরে দেখেন বিবিধ। এই বিবিধটা হচ্ছে 11 নাম্বার। কি বিবিধ? বিবিধ এটা কি কয় নাম্বার? 11 নাম্বার। এই সংবিধানের 11টা ভাগ। কারো কোনো সমস্যা থাকলে দ্রুত ঝটপট জানাবেন, দ্রুত সমাধানও পাবেন। দ্রুত জানাবেন। ক্লিয়ার, সর্ব ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ক্লিয়ার সর্ব। ফাতেমা খাতুন সমস্যা নেই, ওকে। ফাতেমা মিমি ক্লিয়ার, ওকে। অঙ্গা মল্লিক বলেছেন ক্লিয়ার। তারপরে হচ্ছে মোটরওয়ালা মটো ক্লিয়ার। মির্জা টুকটুকি ক্লিয়ার। তারপরে হচ্ছে চক্রবর্তী ক্লিয়ার। মিম ক্লিয়ার। রাগিনী ক্লিয়ার। রাফি বলেছ ক্লিয়ার। ঐশ্বর্য ক্লিয়ার। জয়া ক্লিয়ার। মৌমিতা ক্লিয়ার। আর একটা একটা লিংক নাম, আচ্ছা, তাসপিয়া ক্লিয়ার। সাদিয়া আকন্দ ক্লিয়ার। তামান্না ক্লিয়ার। মাইমুনা আক্তার ক্লিয়ার। স্মৃতি আক্তার ক্লিয়ার। সবাই তার মানে আমার পুরো কথাটা বুঝতে পেরেছো, তাই তো? এখান থেকে প্রশ্ন আসলে তুমি মনে হয় মিস করবা না, আই এম শিওর, ড্যাম শিওর। তো আমরা একটু আমাদের স্লাইডে যাই। স্লাইডে গিয়ে দেখেন আমরা যে এতক্ষণ ভগর 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 করলাম, দেখেন আমাদের সবকিছু কমন আছে কিনা। দেখেন, আপনার মনে হচ্ছে না যে এইখানটা তোমার চেয়ে কম জানে? এইখানটা তোমার চেয়ে কম জানে এমন মনে হচ্ছে না? কারণ এখানে 10 জানুয়ারি দেয় নাই, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো এখানে একটা মিস্টেক, 23, 10 এপ্রিল, 11 এপ্রিল দিছে। এরপরে এই যে 34 জন সদস্য নিয়ে যে সংবিধান প্রণয়ন কমিটির অধিবেশন ছিল, এই অধিবেশনের কথা এখানে বলে নাই। তার মানে তোমার চেয়ে মনে হচ্ছে না শীট এখন কম জানে? তোমার থেকে এটা জানার জন্য আমি শীটটা বের করেছি। তোমার কাছে মনে হচ্ছে না? আপনার সাথে সাথেই লিখেছি ভাইয়া, ওকে। হুমায়রা বলেছেন। তো এখন আপনার কাছে মনে হচ্ছে না যে ভাই বই আমার চেয়ে মানে এই শীট আমার চেয়ে কম তোমার চেয়ে কম জানতেছে? আমার কথা বলতেছে না, তোমার চেয়ে কম জানতেছে, এরকম মনে হচ্ছে না? যে কারণ এখানে 10 তারিখ মিস্টেক, তারপরে হচ্ছে 17ই এপ্রিল মিস্টেক, তারপরে হচ্ছে এই যে মিস্টেক গুলো, এই মিস্টেক গুলো আপনার কাছে মনে হচ্ছে না যে 17 এপ্রিল তা? ইয়েস। তার মানে তুমি কিন্তু অনেক কিছু জেনে গেলে এবং অনেক বইয়েরও ভুল ধরার যোগ্যতা তোমার অর্জন হয়ে গেছে, হয় নাই? হয়েছে। এভাবে পড়তে হবে, এভাবে শিখতে হবে, তবেই তুমি ভালো করবা। কথা বুঝতে পারছো? তো এরপরে দেখো আমাদের সংবিধানের কিছু ব্যক্তির নাম। দেখো, তোমরা এগুলো জানো না? মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করে কবে? 11ই জানুয়ারি। গণপরিষদ আদেশ জারি করে আবু সাইদ চৌধুরী, 23 মার্চ, পড়েছি আমরা। আব্দুর রশিদ তর্কবাগী সভাপতি ছিল, পড়েছি আমরা। আমরা শাহ আব্দুল হামিদ গণপরিষদের কি ছিল? নিযুক্ত ছিল, মানে গণপরিষদের স্পিকার মোহাম্মদুল্লাহ, পড়েছি। এই যে এইটা পড়ি নাই, সেটা হচ্ছে এখানে পাচ্ছি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিল আমাদের সংবিধানের কি ডিজাইনার ছিল। এরপরে দেখেন সুরঞ্জিত সেনগুপ্ত, পড়েছি, টিকমার্ক। আব্দুর রউফ, এই যে রউফ খসড়া সংবিধান হাতে লেখে, হ্যাঁ। বেগম রাজিয়া বানু, পড়েছি। এই যে ডক্টর কামাল চৌধুরী, এই কামাল চৌধুরী যে 34 জন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল, এই 34 জনের মধ্যে প্রধান ছিল এই ডক্টর কামাল চৌধুরী। তাহলে মনে এখানে এই যে ব্যক্তিগুলোর নাম, এই ব্যক্তিগুলোর নাম ক্লিয়ার কিনা বলেন? আমরা যে এতক্ষণ পড়লাম, খাতা কলমে লিখে পড়লাম, খাতা কলমে লিখে পড়া মানে বোর্ডে লিখে পড়ানো অনেক বেশি আপনাদের কাছে অনেক বেশি ইফেক্টিভ হওয়ার কথা। কারণ পরে যখন আপনি বই পড়তে যাবেন, পরে যখন আপনি শীট পড়তে যাবেন, আপনার কাছে এগুলো মনে হবে হচ্ছে দুধ ভাত। আদারওয়াইজ কি ভাত মনে হতো জানেন? সবচেয়ে বেশি কাটা কোন মাছে? যে বাটা মাছ, এই বাটা মাছ ভাত মনে হইতো। এখন কি মনে হচ্ছে? দুধ ভাত মনে হচ্ছে না? কি মনে হচ্ছে? সহজ করে দিছি না পড়াশোনা? কি বলেন, পড়াশোনা সহজ করে দিছি না?
জি ভাইয়া, অঙ্গা মল্লিক বলেছেন। তাহলে পড়াশোনা সহজ হয়ে গেল না? এভাবে পড়েন। আমার কাছে যারা পড়ে, মানে আমার বিভিন্ন ক্লাস করে, যে আপনাদের মধ্যে থেকে দেখেন প্রবল সংখ্যক স্টুডেন্ট চান্স পাবে। কারণ আমি পড়াতে গিয়ে আপনাদেরকে অনেক কথা বলি, অনেক বিস্তারিত পড়ানোর চেষ্টা করি। এটা যদি ধরে রাখতে পারেন আপনারা চান্স পাবেন। ওকে। তো দেখেন এখানে বলা হয়েছে সংবিধানের মূলনীতি চারটা। আমরা একটু আগে পড়ে আসলাম, এক নজরে বাংলাদেশের সংবিধান এখানে চারটা পড়েছিলাম। ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। আমরা একটু লিখে ফেলি। ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের মৌলিক নীতি কতটা? মৌলিক নীতি কতটা বলো? মৌলিক নীতি কতটা? চারটা। মৌলিক নীতি কতটা? মৌলিক নীতি কতটা? চারটা। কি কি বলো? সবাই বলো, একটু আগে পড়লাম। মৌলিক নীতি কতটা? চারটা। নাম্বার ওয়ান কি? ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ। কমেন্ট করো তো সবাই। জি। ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। ভাইয়া বিউপি জিকে এক্সাম নিয়ে কিছু সাজেশন দেন, যেহেতু ইংলিশে কোশ্চেন হবে। সাজেশন, সাজেশন পাবেন কোথায়? পাবেন সাজেশন? সাজেশন কোথায় পাবেন? এটা ভালো প্রশ্ন করেছে। ইয়েস, সমাজতন্ত্র। হ্যাঁ, তোমরা এই চারটা লিখো তো, দ্রুত লিখো। সমাজতন্ত্র। এবং সর্বশেষ কি? গণতন্ত্র। গণতন্ত্র। ভাইয়া সাজেশন কোথায় পাবেন? ভালো প্রশ্ন। এই যে এই পেজটাতে যাবেন, পেজটাতে গেলে ফিচার্সে যাবেন, একদম প্রথমে গেলে পেয়ে যাবেন সাজেশন। ক্লিয়ার কথা বুঝছেন? এই পেজটাতে যাবেন, সবাই এই পেজটাতে যাবেন, গিয়ে ফিচার্স একদম উপরে 20টা টপিক্সের একটা সাজেশন দেওয়া আছে, এই 20টা পড়বেন। ও, এটা তো মূলনীতি। এটা মৌলিক নীতি লিখেছি, এটা হচ্ছে মূলনীতি। সরি 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 সরি। এটা কি নীতি? এটা হচ্ছে মূলনীতি। সরি, এটা মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে মূলনীতি। মূলনীতি কয়টা? চারটা। মূলনীতি কয়টা? চারটা। ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, আর একটা হচ্ছে গণতন্ত্র। একটা সমাজতন্ত্র আর একটা গণতন্ত্র। বিউপির সাজেশন আর কারো দরকার আছে? আর কারো দরকার আছে? দরকার হলেই এখানে চলে যাবেন। কোথায়? এইখানে পেজটাতে লাইক কমেন্ট দিয়ে রাখবেন, ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন সবকিছু। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হ্যাঁ, জিকে কোশ্চেন ইংলিশে হবে, ইংলিশ কোশ্চেন ইংলিশে হবে, বাংলা কোশ্চেনটা শুধু বাংলায় হবে। বুঝতে পারছেন? জিকে কোশ্চেন ইংলিশে হবে, বাংলা কোশ্চেন বাংলায় হবে, বাংলায় হবে, ইংরেজি কোশ্চেন ইংরেজিতে হবে। এখন দেখি, আর একটা বার একটু যাই আমরা এখানে। দুরু বাপু, অনুচ্ছেদ দিছে কয়েকটা, অনুচ্ছেদ আমি পড়াবো। সংশোধনী দিছে, সংশোধনী আমরা একটু পরেই পড়বো। আচ্ছা, আমরা পড়ি। আমরা শীট না খুঁজি, শীট বাদ। যাও শীট বাদ। শীট কি বাদ? শীট দরকার নাই, আমরা পড়বো নিজেরা। তো এরপর আসেন আমাদের সংশোধনী গুলো দেখি। সংশোধনী হয়েছে কতবার? 17 বার। কতবার হয়েছে ভাইয়া? 17 বার আমাদের সংশোধনী হয়েছে। তো এই 17 বার সংশোধনীর প্রথম চারটা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে করেছে? বঙ্গবন্ধু করেছে প্রথম চারটা। তো এই চারটা সংশোধনী কি কি দেখেন একটু বাচ্চারা। এই চারটা সংশোধনী কি কি করে গেল দেখেন। লাইনটা লেখেন যে যুদ্ধ জরুরি সীমানার জন্য
রাষ্ট্রপতি। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। এই যে মাহি, সর্ব এরা কমেন্ট করে ফেলেছে। মাহিরা, সর্বরা এরা কমেন্ট করে ফেলেছে। তো এখন দেখেন চারটা করলো কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই চারটা কি কি দেখেন? এক, দুই, তিন, চার। তো এই যে এক নাম্বারটা, এই যুদ্ধ দিয়ে লেখা যায় যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থা। নাম্বার টু, জরুরি দিয়ে লেখা যায় জরুরি অবস্থা ঘোষণা। নাম্বার থ্রিতে আসেন। থ্রিতে লিখবো সীমানা। সীমানা লিখবো বেরুবারিকে ভারতের কাছে হস্তান্তর। এটা সীমানার মধ্যে পড়ে না? চার নাম্বার, রাষ্ট্রপতি শাসিত সরকার বা একদলীয় সরকার, বা লিখতে পারেন বাকশাল সরকার ব্যবস্থা চালু। তাহলে আমরা একটু লেখেন, তারপরে আমরা এটা আবার পড়বো, পড়ার পরে এই পেজটা উল্টাবো। ক্লিয়ার? সবাই একটু খাতা কলমে লিখেছেন চারটা সংশোধনী? একজন শুধু ক্লিয়ার, বাকিগুলো কি হলো? ঘুম? দুপুরবেলা ঘুম পায়? ওকে, সবাই ক্লিয়ার। ক্লিয়ার লিখেছি, ওকে। ওকে, সবাই একটু ক্লিয়ার লিখলে ভালো লাগে, যে ভাইয়া যে এত কষ্ট করে পড়াচ্ছে সেটা যদি আপনারা বুঝতে পারেন, এর চেয়ে বড় শান্তি মনে হয় আমার চেয়ে আর কেউ পায় না। হ্যাঁ। এরপরে আসেন 5 নাম্বার। 5 নাম্বার সংশোধনী করে মেজর জিয়াউর রহমান। কে করে? জিয়াউর রহমান। লিখে নেন কে করে। সেনাবাহিনীর যারা চাকরি করে বা সেনাবাহিনী থেকে যারা শাসন ব্যবস্থায় নিজের নাম ইনক্লুড করে, তাদেরকে কি বলা হয়? সামরিক শাসক। তো এই জিয়াউর রহমান করে কি, ইনি যেহেতু একজন সামরিক শাসক ছিলেন, যে যখন ক্ষমতায় আসেন তিনি তার মতো করে সংবিধান সংশোধনী করেছেন। ইনার সংবিধান সংশোধনীটা ছিল যে সামরিক সরকারের সকল আদেশের বৈধতা। মানে ইনি যা আদেশ দিবে সব আদেশ কি বৈধ, এরকম একটা সংশোধনী করে গেছিল। আচ্ছা। এরপরে স্যার অনেকক্ষণ ধরে লিখেছি আপনার খুব ঘুম পাচ্ছে, স্যার অনেকক্ষণ ধরে দেখেছি আপনার হ্যাঁ মিম, ঘুম পাচ্ছে। আচ্ছা। এরপরে দেখেন 6 নাম্বার যে সংশোধনী, এইটাকে করে বিচারপতি আব্দুল সাত্তার করে। তিনি ছিলেন উপরাষ্ট্রপতি। দেখো একটু মজার বিষয়, দেখো মনে রাখার সুবিধার জন্য শুনো। উপরাষ্ট্রপতি ছিলেন। তো ইনি যখন হলেন, ধরেন জিয়াউর রহমান মারা গিয়েছে, মারা যাওয়ার পরে উপরাষ্ট্রপতি থেকে একজনকে অ্যাক্টিং রাষ্ট্রপতি করতে হবে। ধরে নেন ভাইয়া আপুরা, এই যে অ্যাক্টিং রাষ্ট্রপতি কথাটা বললাম, আপনার এলাকায় ধরেন ছাত্রলীগ কিংবা ছাত্রদলের সভাপতি একটু কোথাও বেড়াতে গেছে। এরপরে যিনি 1 নাম্বার সহসভাপতি থাকেন, তিনি কি করেন? সেই দায়িত্বটা পালন করেন।
তো এই সভাপতি যখন আবার ব্যাক করেন, তখন এই 1 নাম্বার সহসভাপতির আবার কি করতে হয়, এই সভাপতি পদে মানে সহসভাপতি পদে ফেরত যেতে হয়। তো ঠিক এইটা দেখেন যে উপরাষ্ট্রপতি, উনি যেহেতু উপরাষ্ট্রপতি ছিল, উনি কি করলো, উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনা এবং এই উপরাষ্ট্রপতি পদটাই কি করলো, বিলুপ্ত করে দিল। ক্লিয়ার? হ্যাঁ কি না সবাই ভাইয়া? হ্যাঁ, এটা ভুল কথা, এটা ভুল কথা। ওকে, এরপরে আসেন পরবর্তী যেটা, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই চারটা করে হোসেন মোহাম্মদ এরশাদ করে। কে করে? এই চারটা সংশোধনী কে করে? হোসেন মোহাম্মদ এরশাদ করে। এই চারটা সংশোধনী কে করলো? হোসেন মোহাম্মদ এরশাদ করলো। তাহলে হোসেন মোহাম্মদ এরশাদের সংশোধনী কয়টা? চারটা। কোন কোনটা আবারও বলি, 7, 8, 9, 10, কয়টা করলো? চারটা করলো। চলেন না এই চারটা একটু শিখি। হ্যাঁ, বৈধ করুন ইসলাম দুই নারী, এই ছোট্ট একটা টেকনিক দিয়ে এই বাকি চারটা সংশোধনী আমাদের মুখস্থ হয়ে যাবে। তো আমরা এটা মুছে দিতেই পারি, আমরা এটা মুছে দিতেই পারি। সংশোধনী আপনি নিজের বইতে কিংবা শিটে মুখস্থ করার চেষ্টা করেন তো, দেখেন তো কি অবস্থা হয়, পাগল হয়ে যাবেন। বাট আমি আমি যেভাবে শেখাচ্ছি জাস্ট এভাবে শিখেন, শিখবেন, তাহলে আর কখনো কঠিন লাগবে না। এখান থেকে প্রশ্ন আসলে আপনি ইজিলি উত্তর করতে পারবেন। সেটার নমুনাও কিছুক্ষণ পরে আমি কাব্য আপনাদেরকে দেখাবো। ওকে, সবাই রেডি কিনা? এই বাকি যে সংশোধনী গুলো আছে, আমাদের 6 পর্যন্ত হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, আর বাকি সংশোধনী আছে, মানে সর্বমোট সংশোধনী 17টা। তো চলেন এইটা ক্লিয়ার কিনা এবং রেডি কিনা। 7, 8, 9, 10 দেখেন, হুসেন মোহাম্মদের এরশাদের বউ কয়টা ছিল বলেন তো? হুসেন মোহাম্মদ এরশাদের দুইটা বউ, একটা হচ্ছে হচ্ছে রওশন এরশাদ, আর একটা হচ্ছে বিদিশা, দুইটা বউ ছিল। তো ওনার সংশোধনীগুলো তারিখগুলো কি পড়তে হবে? হ্যাঁ, তারিখগুলো পড়তে হবে। তো ওনার সংশোধনী মনে রাখার উপায় হচ্ছে, দেখেন ওনার যেহেতু দুইটা বউ, উনি বলতেছে যে বৈধ করুন ইসলামকে, বলতেছে বৈধ করুন ইসলাম, বৈধ করুন ইসলাম দুই নারী, দুই নারীকে বৈধ করুন। তো এরকম লাইন দিয়ে মনে রাখবেন। আরে ভাই যা কেন না হয়, মনে রাখার জন্য যে কোনো টেকনিক অবলম্বন করতে পারেন। তাহলে 7, 8, 9, 10। তো এই যে বৈধ, ইনিও একজন সামরিক শাসক ছিল। কি শাসক ছিল? সামরিক, সেনাবাহিনী থেকে যেই। তো ইনি করেছিল কি, বললাম যে যে যখন ক্ষমতা এসেছে তার মতো করে সংশোধনীগুলো সাজিয়েছে। সামরিক সরকারের সকল কাজের বৈধতা, মানে সব কাজই বৈধ, এরকম একটা সংশোধনী তিনি করেন। আহারে, 7টা গেল। 8 নাম্বারটা দেখেন ভাইয়া, ইসলাম, রাষ্ট্র ধর্মকে ইসলাম করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? পরীক্ষায় মাঝে মাঝে আসে। রাষ্ট্র ধর্মকে ইসলাম করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? উত্তর করেন তো। রাষ্ট্র ধর্মকে ইসলাম করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? সবাই একটু উত্তর করবেন, ঝটপট উত্তর করবেন এই প্রশ্নটার। রাষ্ট্র ধর্মকে ইসলাম করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 8ম সংশোধনীর মাধ্যমে। এটা কে করে গেছে? হোসেন মোহাম্মদ এরশাদ করে গেছে। কে করে গেল? হোসেন মোহাম্মদ এরশাদ করে গেল। সবাই একটু ঝটপট উত্তর করবেন এটা, ঝটপট উত্তর করবেন। সবার কাছে আমি উত্তর আশা করতেছি যে এটার একটা ঝটপট উত্তর আপনারা করবেন, খুব দ্রুত উত্তর করবেন। ওকে, বুঝতেছেন আমার কথা? সমস্যা হচ্ছে? একটু জানাবেন যে এত সময় ধরে আমি কথা বলতেছি, আপনাদের কি কারো কোনো সমস্যা হচ্ছে? কিংবা এখন পর্যন্ত একজন ব্যক্তি কেউ বুঝতে পারে নাই, এমন কেউ থাকলে আমাকে কাইন্ডলি জানাবেন যে ভাইয়া আমি আপনার কথা না বুঝতে পারিনি। অবশ্যই এরকম কেউ থাকলে জানাবেন, কারণ আমাদের দ্বারা যদি কেউ বুঝতে না পারে, শিখতে না পারে, সেই ব্যর্থতার ভারটা কিন্তু আমাদের। একটু ঝটপট জানান তো। এরপরে আসেন, আপনারা জানাতে থাকেন বুঝেছি। মিম বলেছো, বুঝেছি। ওকে, টুকটুকি, না ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতেছি। ওকে টুকটুকি, ভাইয়া আপনি খুব ভালো করে বুঝান, বোঝার 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 কোনো অপশন না, বোঝার কোনো অপশন নাই। অঙ্গা মল্লিক, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে।
যে তোমরা বুঝতে পারো আমার কথা। আমাকে অ্যাপ্রিসিয়েট করে লাভ নাই, বাট তোমরা বুঝতে পারলে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ওকে। ওকে বাচ্চারা, আহ বাকিগুলোর কি কারো কোনো সমস্যা আছে? যে আমরা 50 জনের মতো আছি, বুঝেছি ভাইয়া। ফাতিমা খাতুন, ওকে। বাকি কারো সমস্যা আছে? কারণ আমরা 3-4 জনই বারবার ঘুরে ফিরে 10 জনই আর অষ্টম জিকে ভাইয়া থেকে রেগুলার ছোট ছোট খাটো ক্লাস নিলে সবাই শেয়ার দিলে অনেক উপকার পেত, হ্যাঁ। সব সবাই শেয়ার দিলে, ইয়েস, সবাই শেয়ার দিলে নেওয়া যায় দ্রুত। ভালো করে বোঝানোর জন্য ধন্যবাদ। ওকে ভাইয়া, এত ভালো করে বোঝানো না ভাইয়া, বুঝতে পেরেছি সব। সবাই বলেছে বুঝতেছি। ওকে, তাইলে আমি পড়াতে থাকি, তাই না? হ্যাঁ, যদি শেয়ার পাই, কমেন্টস পাই, তাহলে ছোট 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 ভিডিও পাবা। ওকে। ওকে, এরপরে আসো, দেখো, দুই নারী রাষ্ট্রপতির ক্ষমতা 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। কার ক্ষমতা? রাষ্ট্রপতির ক্ষমতা কত মেয়াদে? 2 মেয়াদে। 2 মেয়াদ বলতে কয় বছর ভাইয়া? 2 মেয়াদ, 1 মেয়াদ মানে 5 বছর, 2 মেয়াদ মানে কত বছর? 2 মেয়াদ মানে 10 বছর। রাষ্ট্রপতির ক্ষমতা কত মেয়াদে সীমাবদ্ধকরণ? 2 মেয়াদে। এটা কে করে গিয়েছিল? হোসেন মোহাম্মদ এরশাদ করে গিয়েছিল। কে করে গিয়েছিল? হোসেন মোহাম্মদ। এই দেখো, নারীদের আসন। এই যে সংসদে যে নারীদের সংরক্ষিত আসন থাকে, এই সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে। তো ক্লাস শেষ হওয়ার পরও ভাইয়া পেজে আমাদের ক্লাস। ওকে, ঠিক আছে টুকটুকি, ঠিক আছে। ওকে, তোমাদের কথা মাথায় রাখা হবে, তোমাদের অনুরোধ রাখা হবে। তোমরা তোমাদের যে কোনো অনুরোধ আমাকে জানাতে পারো, কিংবা আহ, তোমরা আমাকে পেজে নক দিতে পারো যে ভাইয়া এইটা না এইটা এটা করলে ভালো হয় আমাদের জন্য। আমি চেষ্টা করব আপনাদের একদম ফ্রি কিছু করে দেওয়ার জন্য। আপনাদেরকে আপনাদের ইসিতে প্রায় 10টা, আমি বেসিক 5টা নিয়েছি, এখানে 10টা হলে আপনার জিকে অ্যাটলিস্ট 90-95% কাভার হয়ে যাবে। তারপরেও কারো সমস্যা থাকলে সেটার জন্য একটা ব্যবস্থা করা হবে। ওকে। সাম্প্রতিক বিষয় কি ভাইয়া অনেক বড় একটা ক্লাস নিবেন? এটাতে আমি কাভার করতে পারতেছি না। ওকে, হ্যাঁ, বড় ক্লাস হবে, বড় ক্লাস হবে এটা, বড় ক্লাস হবে এটা। ইয়েস, ইনশাল্লাহ বড় ক্লাস হবে। ওকে ভাইয়া, এখন আসো। নারীদের আসন কতটা? আসন 30টা আসন। কত বছরের জন্য? 30টা আসন কত বছরের জন্য? আসন কত বছরের জন্য করতে হবে? নারীদের 30টা আসন 10 বছরের জন্য বহাল করে। কত বছরের জন্য? 10 বছরের জন্য বহাল করা হয়। কোন সংশোধনীতে? 10ম সংশোধনীতে। আর কয়টা আছে? আর কয়টা আছে? 7টা। এই 7টা পড়লে আমাদের সংশোধনী শেষ। এই এইগুলো ক্লিয়ার কিনা? 7, 8, 9, 10 একদম ক্লিয়ার কিনা? 7, 8, 9, 10 ক্লিয়ার কিনা? একটু কাইন্ডলি জানাবেন। 7, 8, 9, 10 একদম পানির মতো ক্লিয়ার কিনা? কিংবা মুখস্থ হয়ে গেছে কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে ওকে। ইয়েস, 11, 12, 13, 14 এই 4টা করে খালেদা জিয়া। ওকে, মুছে দিলাম। তো আমরা জানি যে খালেদা জিয়া, একটু মনে রাখার উপায় হচ্ছে, হ্যাঁ, খালেদা জিয়ার সংশোধনীগুলো মনে রাখার উপায় আমরা মনে করব খালেদা জিয়া এসএসসি পাস। সে ইন্টার পাস হোক, সে এসএসসি হোক, সেটা 8 পাস হোক, কিচ্ছু আমাদের জানার দরকার নেই। আমরা আমাদের সংশোধনী মনে রাখার জন্য খালেদা জিয়াকে আমরা কি পাস বানায় দিব? এসএসসি পাস বানায় দিব। খালেদা জিয়া কি পাস ভাইয়া? এসএসসি পাস। তো কত কত? 11, 12, 13, 14, 15 আমরা এখানে কয়টা লিখবো? 1, 2, 3, 4, 5টা লিখি। যদিও খালেদা জিয়ার 4টা, বাট আমরা কেন 5টা লিখলাম দেখো। এসতে কি লেখা যায়? শাহাবুদ্দিন আহমেদকে কি করতে হবে? স্বপদে ফিরিয়ে দিতে হবে। শাহাবুদ্দিন আহমেদকে স্বপদে ফিরিয়ে দেওয়া কয় নাম্বার সংশোধনী এটা? এইটা হচ্ছে 11 নম্বর সংশোধনী। দেখো ভাইয়া, 12 আর একটা এস ফর লেখা যায় সংসদীয় সরকার ব্যবস্থা। কি ব্যবস্থা? সংসদীয়
সরকার ব্যবস্থা। ওকে, পরেরটায় আসো ভাইয়া, আপুরা। দেখো, সি, সি ফর কেয়ারটেকার গভর্নমেন্ট। সি তে লেখা যায় কেয়ারটেকার গভর্নমেন্ট চালু। কেয়ারটেকার মানে কি জানো? কেয়ারটেকার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক। তত্ত্ব এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বপ্রথম নির্বাচন হয় 1991 সালে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বপ্রথম নির্বাচন হয় কবে? এগুলো খুব ইম্পর্টেন্ট, এই বছর 1991 সালে। এই তত্ত্বাবধায়ক সরকার চালু করে কে বলেন তো? এই তত্ত্বাবধায়ক সরকার চালু করে কে বলেন তো? হ্যাঁ, 30টা আসন। 30টা আসন, নারীদের 30টা আসন, নারীদের 30টা আসন কতটা করা হয়? 45টা করা হয়। কোন সংশোধনীর মাধ্যমে? এটা হয় হচ্ছে 14 নম্বর সংশোধনীর মাধ্যমে। সবাই একটু বলেন। খালেদা জিয়া। দেখেন ভাই, এই কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করে দেয় শেখ হাসিনা এসে। এটা কোন সংশোধনীতে? 15 নম্বর। 13তে কেয়ারটেকার গভর্নমেন্ট চালু, 15তে এসে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে কি করা হয়? অ্যাবলাইজড করা হয় বা বাতিল করা হয়। তাইলে ভাইয়া 15 নম্বর সংশোধনী কে করেছেন? উত্তর হবে শেখ হাসিনা। কে করেছেন? সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 15 নম্বর সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বিলুপ্ত করে দিল। এবং এই 15 নম্বরে আর একটা কাজ হয়, সেটা হচ্ছে নারীদের এই যে 45টা আসন, নারীদের এই যে 45টা আসন, এই 45টা আসন, নারীদের আসন 50টা করা হয়, 50টা আসন করা হয়। কোন সংশোধনীতে? 15টা। এই 15টা সংশোধনীতে কারো বিন্দু পরিমাণের সমস্যা আছে কিনা, থাকলে আমাকে কাইন্ডলি জানাবেন। হুম। আর বাকি আছে কয়টা ভাইয়া? দুইটা, একটা 16 নম্বর আর একটা হচ্ছে 17 নম্বর, পড়িয়ে দিচ্ছি। জাস্ট আমাকে একটু কাইন্ডলি জানান। 16 নম্বরে তো নারীদের 45টা করা হয় না। ভুল কথা বললা, ইফাদ রহমান। সবাই একটু জানাবেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। সবাই একটু কাইন্ডলি জানাবেন। না মিমি, এত মুখস্থ করতে হয় না। আমি বলেছি কি, আমি ক্লাস নিব। আমি খুব দ্রুতই তোমাদের সাম্প্রতিক ক্লাস নিব। এত কিছু মুখস্থ করতে হবে না। কি পড়তে হবে, কোথা থেকে কেমনে পড়তে হবে, এই পুরো গাইডলাইন সহ একটা ক্লাস দিব। ওকে, 16 নম্বর দেখেন, বিচারপতিদের, এটা মুখস্থ করবেন জাস্ট। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে হস্তান্তর। এটা একটু মুখস্থ করবেন। আর সর্বশেষ, এই যে নারীদের 50টা আসন, নারীদের 50টা আসন 25 বছরের জন্য বহাল করা হয়। নারীদের কয়টা আসন? নারীদের 50টা আসন কত বছরের জন্য? 25 বছরের জন্য বহাল করা হয়। কোন সংশোধনীর মাধ্যমে? তাইলে ভাইয়া 15, 16, 17 এই তিনটা কে করে? 15, 16, 17 এই তিনটা সংশোধনী করে শেখ হাসিনা। তাহলে কে কোন সংশোধনী করে, কত সালে করে, কি কি সংশোধনী করে, সবকিছু মনে থাকবে একদম, মানে পানির মতো, স্বচ্ছ জলের মতো।
একদম ক্লিয়ার কিনা একটু জানালে আমরা পরবর্তী বিষয়ে প্রবেশ করতে পারবো। অবশ্যই জানাবেন। তো 11 নম্বর, শাহাবুদ্দিন আহমেদকে স্বপদে ফিরিয়ে দেওয়া। 12 নম্বর, সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা। 13 নম্বর, কেয়ারটেকার গভর্নমেন্ট চালু করা। 14 নম্বর, কেয়ারটেকার গভর্নমেন্টকে অ্যাবলাইজ করা। 15 নম্বর, বিচার, তারপরে কি করলাম, 15 নম্বরে হচ্ছে নারীদের 45টা আসন 50টা করা। 16 নম্বর, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতি সংসদের কাছে হস্তান্তর করা। 17 নম্বর, নারীদের 50টা আসন 25 বছরের জন্য বহাল করা। মুখস্থ করতে হবে না, একদম ঠাডা। যে ক্ষমতায় আসছিল সেই সংশোধনী করে গেছে, হ্যাঁ, তার নিজের মতো করে সংশোধনী। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, কোনো প্রবলেম নাই, ক্লিয়ার ভাইয়া। ইনশাল্লাহ থাকবে ভাইয়া, থাকবে ভাইয়া, ক্লিয়ার সব। ওকে ফাতিমা খাতুন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আমিও চাই যেন আমার পড়াটা, আমার ক্লাসের বিষয়বস্তুটা আপনার এখানে মুখস্থ হয়, আপনি এখান থেকে শিখে যাবেন, বাসায় গিয়ে এটা আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে না। এবং বই ওই স্লাইড রিডিং পড়া আমার, আমি আমি পড়তে পারি না। আমি আপনাকে বোর্ডে শিখাবো, আমি পড়ে পড়ায় পড়ায় আপনাকে শেখাবো। বুঝতে পারছেন আমার কথা, আমার স্ট্র্যাটেজি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পেরেছি, ওকে। চলেন এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আর কি প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আপনাদের স্লাইডে 1 মিনিটের জন্য একটা ফু মেরে আসি, দেখে আসি যে কি আছে কি নাই। বুঝতেছেন? ওকে, স্লাইডে একটা ঢু মেরে আসি। তো দেখেন, দেখেন প্র্যাকটিস পর্বের প্রশ্নগুলো একটু দেখি। একটু আপনাদেরকে একটু ঢেকে দিলে ভালো হয়, তাই না? আপনারা একটু এটা দেখে দেখে উত্তর করতে পারেন। তো আমরা একটু যদি দেখি, দেখেন প্রথমে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানটা কবে গৃহীত হয়। গৃহীত হয় কবে বলেন তো? সংবিধানটা কবে গৃহীত হয়? 1 নম্বর প্রশ্নের উত্তর দিবেন সবাই, ঝটপট দিবেন। সংবিধান গৃহীত হয় কবে? সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে, মনে আছে? যেটা হয় হচ্ছে সংবিধান দিবস। বাট বর্তমানে এটা কিন্তু সংবিধান দিবস না, কারণ সংবিধান দিবসটা জাতীয় 8টা দিবসের মধ্যে এটাকে বাতিল করে দিয়েছে বর্তমানের যে সরকার বা উপদেষ্টা প্যানেল, এরা হচ্ছে এটাকে বাতিল করে দিয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখেন, যে বলা হয়েছে, দেখেন আমার ক্লাস করলে এইসব প্রশ্ন কত সহজ হয়ে যায়, এটা জাস্ট আপনাকে নমুনা দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখেন পরবর্তী প্রশ্নটা দেখেন, যে বাংলাদেশের সংবিধানের কতটা ভাগ আছে? 11টা ভাগ। এই 11টা ভাগও আপনার মুখস্থ। কেমনে মুখস্থ ভাইয়া? লাইনটা কি? পোড়া মনের সাথে নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে। মুখস্থ না ভাইয়া? মুখস্থ কিনা? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন, বাংলাদেশের সংবিধানের মোট তফসিল রয়েছে কয়টা? তফসিল রয়েছে 7টা। কয়টা তফসিল? 7টা তফসিল। নাম্বার দেন, নাম্বার দিয়ে উত্তর করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন। আপনারা এই প্রশ্নগুলোর উত্তর, যদি এরকম প্রশ্ন আসে কাব্য ভাইয়ের ক্লাস করার মাধ্যমে, আপনি পারবেন। এমনিও পারবেন যদি পড়াশোনা করেন, পারেন। তারপরেও আমি আপনাদের বলতেছি, ওকে। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দেই ভাইয়া। অনুচ্ছেদ কোথা থেকে পড়বো? 153 অনুচ্ছেদ মুখস্থ করতে হবে না ভাইয়া। অনুচ্ছেদ ইম্পর্টেন্ট গুলো আপনার শিটে দেওয়া আছে, বিভিন্ন বইতে স্টার, ডাবল স্টার, ট্রিপল স্টার করে যেগুলো দেওয়া আছে, আপনি জাস্ট সেগুলো মুখস্থ করবেন, কারণ অনুচ্ছেদ থেকে একটা বড় সংখ্যক নাম্বার আপনার ভর্তি পরীক্ষায় চলে আসবে। বুঝতে পারতেছেন আমার কথা? ওকে। এরপরে প্রশ্ন দেখেন, এই যে বাংলাদেশের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বলা আছে? একটু ভাই মনে করে দেখেন না, একটু পেছনের দিকে যান, ঠান্ডা মাথায় একটু পেছনের দিকে যান। মৌলিক অধিকারের কথা তখনই আমার মনে পড়বে কোন অধ্যায়ের, অধ্যায় বলেছে। আমরা একটু লিখি, পুরা মনের সাথে, পুরা, পুরা মনের সাথে নিয়মিত অবিচার করলে ভাইয়া, পতে প্রজাতন্ত্র, রতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মতে মৌলিক অধিকার। তাহলে কোন ভাগে? তৃতীয় ভাগে। কোন ভাগে? তৃতীয় অধ্যায়। কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। এরপরে বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন? এটা অনুচ্ছেদ, আমি বলেছি অনুচ্ছেদটা আপনাকে
পড়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে পারবেন না। আপনি আমাকে জাস্ট এতটুকু জানান, এই চারটা প্রশ্নের যদি একটাও আসতো, আপনার কি ওইভাবে মুখস্থ করতে হচ্ছে যে কোনো হচ্ছে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তৃতীয় 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 তৃতীয়, এভাবে কি মুখস্থ করতে হচ্ছে এখন? এভাবে কি আর মুখস্থ করতে হচ্ছে? বলেছেন ঐশ্বর্য বলেছেন না মুখস্থ করতে হচ্ছে না, আর আপনাদের ফাতিমা বলেছেন না, টুকটুকি বলেছেন না, ইফাত বলেছেন না ভাইয়া আর মুখস্থ করতে হচ্ছে না। তো এরপরে মটরওয়ালা মটো, তাসফিয়া ওয়াসিমা বলেছেন না ভাইয়া। তার মানে দেখেন, আমরা এমন ভাবে পড়বো, আমরা মুখস্থ যেন না করতে হয় আমাদের। আমাদের মুখস্থ করাটা অনেক বেশি কঠিন, এবং সাধারণ জ্ঞান মুখস্থ করে খুব বেশিক্ষণ রাখতে পারবেন না। না ভাইয়া, মুখস্থ করতে হচ্ছে না। অর্কা মল্লিক, রিম্পা সাহা, না ভাইয়া মুখস্থ করতে হচ্ছে না। তার মানে দেখেন ভাই, আমাদের এমন ভাবে পড়তে হবে যেন আমাদের বিন্দু পরিমাণ মুখস্থ করতে না হয়। মুখস্থ করলে কিন্তু বিপদ। বুঝতে পারছেন? ক্লিয়ার? দেখেন এখানে পাঁচটা প্রশ্ন আছে, চলেন না পড়ি। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? মনে করে দেখেন না ভাইয়া। দ্বাদশ, এস, এস সি, খালেদা জিয়া এসএসসি পাস। 11, 12, 13, 14, এই চারটা করে খালেদা জিয়া। তো এস শাহাবুদ্দিনকে সপদে ফিরিয়ে দেওয়া 12 নম্বর সং কি বলা হয়েছিল? যে 12 নম্বর হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর ঘ হবে। সবাই একটু উত্তরটা করেন তো। সংসদীয় সরকার ব্যবস্থা। কেন হইলো সংসদীয় সরকার ব্যবস্থা? আচ্ছা মেধা, তোমার নাম এরকম হয়ে গেছে কেন? মুখস্থ করতে হচ্ছে? মুখস্থের দিন শেষ। এখন পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে? কতবার? 14 বার না, বা 11 বার না, 16 বার না, কতবার? 17 বার সংশোধনী আনা হয়েছে। কতবার? 17 বার। সবাই একটু ঝটপট উত্তর করেন না ভাই। আপনার তো প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, কাব্য ভাইয়ের সাথে পড়লে আপনার তো প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, এটা তো খারাপ না মনে হয়, আমি মনে করি। কাব্য ভাই পড়াচ্ছে, আবার প্র্যাকটিসও করায় দিচ্ছে, তার মানে কাব্য ভাই ভুল কিছু পড়াচ্ছে না। কাব্য ভাই যা পড়াচ্ছে তা আপনার লাভ, আপনার লাভের জন্য পড়াচ্ছে। আমার কথা ক্লিয়ার? ওকে। এরপরে বাংলাদেশ শেখ মুজিবুর রহমান আমলে মোট কতবার সংশোধনী আনা হয়? বঙ্গবন্ধুর আমলে। বঙ্গবন্ধু তো চারটা করে গিয়েছিল, এখানে কয়টা উত্তর দেওয়া আছে? চারটাই দেওয়া আছে তাই না? কোন চারটা? যে বৈধ করুন, কি বৈধ করব? ইসলামকে। ইসলাম, দুই, নারী। বৈধ করুন ইসলাম, দুই, নারী। কি বৈধ করব? ইসলাম, দুই, নারী। তাহলে কয়টা? চারটা। আব্বুর ফোনে মিটিং আইডি দিয়ে ক্লাস করতেছি তো তাই। ওকে। তাহলে কয়টা? বলেন কয়টা ভাইয়া? কয়টা? বঙ্গবন্ধু কয়টা করে গেল? চারটা। বঙ্গবন্ধুর আমলে কয়টা সংশোধনী হয়েছিল? চারটা সংশোধনী হয়েছিল। কয়টা সংশোধনী হয়েছিল? চারটা। এটা তো এরশাদের। কি এরশাদের ভাইয়া? বঙ্গবন্ধু, ও সরি, বৈধকরণ ইসলাম দুনিয়ার এই কথা বলতেছেন আপনারা, এটা এরশাদের। ওকে, বুঝতে পারছি আপনাদের কথা। তাহলে এটা বঙ্গবন্ধুর কি ছিল? যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। এই তো হয়ে গেল। থ্যাংক ইউ। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। ওকে। এরপরে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয় যে সংশোধনীর মাধ্যমে? কোন সংশোধনীর মাধ্যমে? 4 নাম্বার প্রশ্নটা বলেন তো। 4 নাম্বার প্রশ্নটা একটু আগে পড়িয়েছি। পড়ানো জিনিস যদি না পারেন তাইলে মনে করেন বিপদ। কোন সংশোধনীর মাধ্যমে? অষ্টম। রাষ্ট্রধর্মকে ইসলাম, যে বৈধ করুন ইসলাম, দুই, নারী। ইসলাম, ইসলাম করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? অষ্টম সংশোধনীর মাধ্যমে।
সংশোধনী, তৃতীয় সংশোধনীর বিষয় কি ছিল? যে বেরুবাড়িকে হস্তান্তর, মনে থাকবে। এরপরে 5 নাম্বার উত্তরটা করেন। 5 নাম্বার উত্তরটা করেন। 5 নাম্বার 5 উত্তর করবেন। নাম্বার 5, সবাই একটু 5 নাম্বার উত্তরটা করেন। সবাই কোন উত্তরটা করবেন? 5 নাম্বার উত্তরটা করেন সবাই, ঝটপট 5 নাম্বার উত্তরটা করে ফেলেন। ভাই আপনারা লাভবান হয়েছেন তো? একটু জানান তো। মানে একদম পুরো ক্লিয়ার, পাশাপাশি লাভবান হয়েছেন তো? আমরা যে বোর্ডে পড়লাম, স্লাইডে না পড়ে, কিংবা কাব্য ভাই এত কিছু শেখাইলো, এটার জন্য লাভবান হয়েছেন তো? জি ভাইয়া। ওকে। তো এরপরে আসেন যে আমাদের জাতীয় সংসদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আসতে পারে যে জাতীয় সংসদের স্থপতিকে। উত্তর হবে লুই আইকান। লুই আইকান। বলেন তো এই লুই আইকান কোথাকার নাগরিক? পড়িয়েছিলাম মনে হয়। এই লুই আইকান কোথাকার নাগরিক? নাগরিক তো ভাই তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, বাট বংশ কোথায় জন্মগ্রহণ, মানে এর বংশধর বা বংশভূত কোন দেশের বলেন তো? ইনি কোন কোন দেশের বংশভূত বলেন তো? এই লুই আইকান কোন দেশের বংশভূত একটু বলেন তো? এই লুই আইকান নাগরিক তো আমরা জানি। নাগরিক তো বললাম যে হচ্ছে যুক্তরাষ্ট্রের। যদি বলা হয় এই লুই আইকান কোথাকার বংশভূত, কেউ বলতে পারেন এই লুই আইকান কোথাকার বংশভূত? বলতে পারেন? আরে, অ্যাস্তোনিয়ার বংশভূত। কোথাকার? মনে রাখবেন, অ্যাস্তোনিয়া। কোথাকার বংশভূত? অ্যাস্তোনিয়ার বংশভূত। ওকে। এরপরে আসেন এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদটা কত কক্ষ বিশিষ্ট? খুব ইম্পর্টেন্ট, 1 কক্ষ বিশিষ্ট আমাদের আইনসভা। আচ্ছা, এই যে আইনসভার নাম জাতীয় সংসদ, এটা মনে রাখার উপায় কি জানেন ভাইয়া পুরা? আইনসভার নাম জাতীয় সংসদ। আজ, এই আতে লেখা যায় আইনসভা, আর এই বর্গের জতে লেখা যায় জাতীয় সংসদ। তাহলে আইনসভার নাম কি ভাইয়া? আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। আইন, আজ, আতে আইন, বর্গের জতে জাতীয় সংসদ। আইনসভার নাম কি? জাতীয় সংসদ। এস্তোনিয়ার নাগরিক, এস্তোনিয়ার বংশভূত এই লুই আইকান। এই, এটা কোথায় অবস্থিত? আগারগাঁয়। বানান ভুল, আগারগাঁয়ের শেরেবাংলা নগরে 215 একর জায়গার উপরেই এটা অবস্থিত। এখন এই শেরেবাংলা নগর, এই শেরেবাংলা নগর শেরেবাংলা নগরের আগে আরেকটা নাম ছিল। তার নাম কি ছিল বলতে পারেন? আইয়ুবনগর নাম ছিল। কি ছিল? আইয়ুবনগর নাম ছিল। এইটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1961 সালে। এইটা উদ্বোধন করা হয় 1982 সালের 28 জানুয়ারি, এবং প্রথম অধিবেশন বসে 1982 সালের 15ই ফেব্রুয়ারি। জাতীয় এই এতটুকু পড়লে আপনার হয়ে যাবে। এবং এটা কত ফুট উচ্চতা একটু জেনে নিতে পারেন? 150 ফুট উচ্চতা, 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন পরিষদ, আইনসভা, পার্লামেন্ট। প্রতীক শাপলা। মোট সংসদের মেয়াদ 5 বছর, নির্বাচিত আসন 300টা। এটা আপনারা জানেন সব। ক্লিয়ার কিনা এটা? তাহলে আমরা যদি একটু পড়ি যে আমাদের আইনসভার নাম কি বলেন, সবাই একটু বলবেন আমাদের আইনসভার নাম কি? মনে রাখবো, আইন, সরেয়াতে আইন, বর্গের জতে জাতীয় সংসদ। আজ, আজ, জাতীয় সংসদ। আইনসভার নাম জাতীয় সংসদ। আমাদের জাতীয় সংসদ, জাতীয় সংসদের স্থপতিকে বলেন তো? এখানে মুখস্থ করেন, ভাইয়ার সাথে মুখস্থ করেন। আমাদের জাতীয় সংসদের স্থপতিকে বলেন? হ্যাঁ, লুই আইকান, আমাদের জাতীয় সংসদের লুই আইকান। আমাদের জাতীয় সংসদ কত তালা বিশিষ্ট? আমাদের জাতীয় সংসদ কত তালা বিশিষ্ট? 9 তালা। আমাদের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট বলেন তো? কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ, ইয়েস। মুখস্থ হয়েছে? আপনাকে কিছু টার্ম শিখতে হবে, যেমন কাস্টিং ভোট, ফ্লোর কস্টিং, ফ্লোর ক্রসিং। দেখেন কাস্টিং ভোটটা কি? যে ধরেন কাস্টিং ভোট কি, আমি একটু এইটা আপনাকে শেখাই। কাস্টিং ভোট, চলেন খাতা কলমে যাই। কোথায় যাব? কাস্টিং ভোটে। কি বললাম ভাইয়া? কাস্টিং ভোট কি? ধরেন বলা হচ্ছে যে আহ, আমাদের আমাদের মনে করেন যে ইতে
সেন্ট মার্টিনে একটা আহ, বিমানবন্দর করা হবে। কি বিমানবন্দর করা হবে, যেন মানুষ বিমানবন্দরে করে সেন্ট মার্টিনে বিমানে করে যেতে পারে। বিমানবন্দর কোথায়? সেন্ট মার্টিনে। তো সংসদে 300 মেম্বার অফ পার্লামেন্ট উপস্থিত। কতজন এমপি উপস্থিত? 300 মেম্বার অফ পার্লামেন্ট উপস্থিত। তো এখানে যখন বিলটা উত্থাপন করা হলো, 150 জন বলল যে এই বিলের পক্ষে ইয়েস, হ্যাঁ ভোট দিয়েছে। আবার পক্ষান্তরে 150 জন কি করেছে যে না, এখানে কোনো বিমানবন্দর হবে না, হ্যাঁ ভোট এবং না ভোট দিয়েছে। মনোযোগ দিয়ে শোনেন। তো এখন তাহলে কোন দিকে যাবে? এখন এখানে বসে আছে স্পিকার, এখানে বসে আছে স্পিকার। তো স্পিকার কি করবে? স্পিকার যে কোনো একদিক ভোট দিবে। ধরেন এই হা দিকে ভোট দিছে, হা দিকে ভোট দেওয়ার কারণে এইটা কার্যকর হয়ে গেছে, 151 হয়ে গেছে, এটা কার্যকর হয়ে গেছে। এই যে স্পিকারের যে ভোট, এই স্পিকারের ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। কি ভোট বলা হয়? তাহলে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। ক্লিয়ার কিনা? কাস্টিং ভোট কি বলেন তো? কাস্টিং ভোট কি ক্লিয়ার কিনা বলেন? কাস্টিং ভোট কি ক্লিয়ার কিনা? মুখস্থ করার দরকার নাই, স্পিকারের ভোট হচ্ছে কাস্টিং ভোট। এগুলো কি মুখস্থ করার দরকার আছে বলেন? ভাইয়া পড়ালে আর মুখস্থ করার দরকার আছে? রিডিং পড়ে মুখস্থ করার তো দরকার নাই, তাই না? ওকে, চলেন আর কি কি আছে একটু দেখি আমরা। তো দেখেন আছে ফ্লোর কস্টিং, ফ্লোর ক্রসিং, সরি কাস্টিং বলে ফেলছি। ফ্লোর ক্রসিংটা কি? চলেন ফ্লোর ক্রসিং। ধরেন এখানে হচ্ছে একটা বিল উত্থাপন করা হইলো সংসদে। কি উত্থাপন? বিল। বিল কি করা হয়েছে? উত্থাপন করা হয়েছে। ধরেন একটা বিল উত্থাপন করা হইলো। এই বিলে মনে করেন আওয়ামী লীগের এমপি আছে, লীগের এমপি ছিল 162 জন। এই 162 জন অবশ্যই যদি কোনো বিল উত্থাপন করা হয় আওয়ামী লীগের দ্বারা, ইয়েস বলতে হবে। যদি কেউ ভুলেও যদি এটার ইয়েস না বলে একজন ধরেন নো বললো যে না আমি এই বিলের পক্ষে না, তখন এটাকে বলা হয় হচ্ছে, এইটাই তখন ফ্লোর ক্রসিং হয়ে যায়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। তাইলে নিজের দলের বাইরে গিয়ে, নিজের দল ত্যাগ করে অন্য কোথাও যোগদান করলে এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। তো আমরা এই যে এখানে বলা হচ্ছে সংসদের 1 নম্বর আসন কোনটা? পঞ্চগড়। সংসদের 300 নম্বর আসন কোনটা? বান্দরবন। সংসদের 1 নম্বর আসন কোনটা? পঞ্চগড়। সংসদের 300 নম্বর আসন কোনটা? বান্দরবন। বলা হয়েছে, এটা পরীক্ষায় আসে। একটা মানচিত্র আঁকাই। দেখবেন আমার হচ্ছে আমার জন্মদিনে, গত বছর জন্মদিনে আমার গত বছরের স্টুডেন্টরা আহ কি করছিল, যেহেতু আমি প্রচুর পরিমাণে মানচিত্র আঁকাই, ওরা মানচিত্র আঁকায় আঁকায় নোট করে করে, যারা অনলাইনে ছিল তারা আমাকে জন্মদিনে উইশ করছিল। আমার জিকে ভাইয়া যে গ্রুপটা আছে এখানে দেখবেন এদের সেই পোস্টটা আছে, পোস্ট। তো এই যে মানচিত্র, প্রচুর পরিমাণে মানচিত্র আঁকার জন্য এরকম হয় আমার সাথে। তো দেখেন মানচিত্র অনেক সময় ভালো হয় না, তারপরেও আমি চাই যে আমার দ্বারা কোনো শিক্ষার্থী উপকৃত হোক। তো এই জায়গাটা আমরা জানি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় জেলা। এই পঞ্চগড় জেলা আমাদের সংসদের কত নম্বর আসন? সংসদের 1 নং আসন। কয় নম্বর আসন? 1 নং আসন। আবার দেখেন এই দিকে যদি আমরা কাউন্ট করি, এইখানটা হচ্ছে সর্ব কিসের জেলা? সর্ব পূর্বের জেলা। সর্ব পূর্বের জেলা, পশ্চিম পূর্ব। এটা হচ্ছে এখানে আছে বান্দরবন। বান্দরবন কি আছে? বান্দরবন কি আছে? বান্দরবন জেলা আছে। এই সর্বপুর, এইটা হচ্ছে আমাদের সংসদের কত নম্বর আসন? 300 নম্বর আসন। আমাদের সংসদের আসন কতটা? 300টা। তাহলে 1 নম্বর আসন কোনটা বলেন? 1 নম্বর আসন কোনটা ভাইয়া? 1 নম্বর আসন পঞ্চগড়। 300 নম্বর আসন কোনটা? বান্দরবন। 300 নম্বর আসন কোনটা? বান্দরবন।
ক্লিয়ার কিনা? আমাদের সংসদের 1 নম্বর আসন কোনটা? পঞ্চগড়। 300 নম্বর আসন কোনটা? পঞ্চগড়। সবাই, সরি, বান্দরবন। ক্লিয়ার? মনে থাকবে? তো এখানে আর কি কি আছে, আর কি কি আপনার পড়তে হবে, আর কি কি পড়তে হবে না, চলেন একটু বলে দেই। তো দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাগণ আপনি চাইলে এখানে পড়তে পারেন, আদারওয়াইজ আপনি না চাইলে নাও পড়তে পারেন। এগুলো এগুলো আহামরি কোনো কিছু খুব ইম্পর্টেন্ট না। এরপরে দেখেন, এই যে সংসদের 1 নম্বর আসন কোন জেলাকে বলা হয়? পঞ্চগড় জেলাকে বলা হয়। বর্তমান শেরেবাংলা নগর অবস্থিত পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল আইয়ুবনগর। তত্ত্বাবধায়ক সরকার অধীনে কোন সালে বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? আমি বলেছিলাম 1991 সালে। এই যে একটু আগে পড়েছি, দেখেন এগুলো সব কমন কিনা? সব কমন কিনা? সব কমন কিনা? একটু বলেন। এই যে বাংলাদেশের নির্বাচন কমিশন, এটা কি ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম সাংবিধানিক পদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান মুখস্থ করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তো এটা মুখস্থ করবেন। এই নির্বাচন কমিশন এটা হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1973 সালের 7 মার্চ। এই 5টা প্রশ্ন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? রিডিং পড়বেন, সমস্যা তো নাই আপনাকে। আপনার রিডিং পড়তে সমস্যা আছে? আপনি রিডিং পড়বেন। রিডিং পড়লে সমস্যা কি বলেন তো? তো দেখেন, এই যে এখানে যতগুলো কোশ্চেন আছে, কোশ্চেন গুলো সলভ করবেন। এইগুলো এইভাবে কোশ্চেন টোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো কিছু হবে। এখানে যা যা প্রশ্ন আছে কোশ্চেন গুলো সলভ করবেন, বাট আমার যেটা মূলত, যেটা আপনাদের শেখানো দরকার, যেটা শিখতেই হবে, যেটা শেখার কোনো বিকল্প নাই, সেটা আপনাদেরকে আমি পড়িয়ে দিয়েছি এবং সহজভাবে পড়িয়ে দিয়েছি। আপনাদের কোনো প্রশ্ন আছে এই লেকচারের উপর? একটু কাইন্ডলি জানাবেন যে ভাইয়া এইটা, এই প্রশ্নটা আমার আছে, এই প্রশ্নটা ওমার আছে। কোনো প্রশ্ন থাকলে, যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন জানান। প্রশ্ন থাকলে প্রশ্ন আমাকে জানান। নামগুলো মনে রাখতে হবে, কোনো উপায় নাই, নাম ব্যতীত তোমাকে সব রিলেট করে করে মনে রাখতে হবে। কি করে? রিলেট করে। রিলেট না করতে পারলে ভুলে যাবা। আর হ্যাঁ, তোমাদের খুব সম্ভবত আহ 2টা মহাদেশ পড়ানো হয়েছে, তোমাদের লেকচার প্ল্যানে ছিল এশিয়া, ইউরোপ, বাচ্চারা। বাট তোমাদের কিন্তু এই আমেরিকা মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, তারপরে হচ্ছে আফ্রিকা মহাদেশ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলো যদি না করো তাহলে কিন্তু বড় একটা ম্যাসাকারে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা। বুঝতে পারছো? তো এগুলোর যদি দরকার হয় যে ভাইয়া আমি কোথাও পাচ্ছি না, এখানে আমাদের ইউসিসি লেকচার প্ল্যানেও নাই, পেজে আমাকে মেসেজ করো, আমি একটা ব্যবস্থা করে দিব তোমাদের এই ক্লাসগুলো। কারণ এগুলো তোমার দরকার, এগুলো ছাড়া তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। ওশেনিয়া, আমেরিকা এবং আফ্রিকা, এগুলো আমাদের লেকচার প্ল্যানে নাই। হ্যাঁ, সংবিধানের 5, 6, 7 এই 3টা তফসিল থেকে প্রশ্ন আসতো, এবছর আসলে আসতে পারে, না হলে আর ভাইয়া। আচ্ছা, আমাকে নক করলে হবে। টুকটুকি আমাকে নক করলে হবে ইনশাল্লাহ। তো কারো কোনো সমস্যা আছে এখান থেকে? এই লেকচারের উপর, এই লেকচারের উপর যেখান থেকে তুমি একটা মার্ক কমন পাবা, এখানে কারো সমস্যা আছে? না? ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে আপুরা, সবাই ভালো থাকো। আজকে এতটুকুই। সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।